কুকুরের গলায় ঘণ্টা। মানুষ হিসেবে ইমু একজন মহৎ পরোপকারী হলেও তার চরিত্রের অনেকগুলো দিক আমার কাছে ভালো লাগে না। প্রথমত, নিজের ভালো কিভাবে হবে সে কথা একেবারেই ভাবে না। একজন ক্যাডেট হিসেবে কেমন আচরণ করলে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, বড় ভাইয়েরা তাকে ভালো চোখে দেখবে সেদিকে তার কোনোই ভ্রুক্ষেপ নেই। কোনো একটা বিষয় নিয়ে তার চারপাশে অস্থিরতা সৃষ্টি করতে যেন সে বেশি আনন্দ পায়। কোনো একজন শিক্ষক কিংবা বড় ভাই ওকে শাস্তি দিলে সে তা মাথা পেতে নেয়, কিন্তু তারপর উঠে পড়ে লেগে যায় তাকে যে শাস্তি দিল তার পেছনে। বিশেষ করে হাবিলদারদের বোকা বানানো তার জন্য এক ধরনের সুখকর সময়ক্ষেপণ। প্রতিশোধ নিয়ে এত আনন্দ পেতে আমি আর কাউকে দেখিনি। বড় ভাইদের শাস্তির প্রতিশোধ ইমু নেয় খেলার মাঠে। খেলার ছলে তাদেরকে নানাভাবে আঘাত করে। তারা ব্যথা পেলে কাছে গিয়ে তাদের সেবা করে, যেন তার প্রতি ওই বড় ভাইয়ের রাগ আরও বেড়ে যায়। এ যাবৎকাল অন্তত জনাবিশেক বড় ভাইকে সে খেলার মাঠে ধরাশায়ী করেছে। আমরাও যে মাঝে মাঝে ইমুর মতো করে অনুভব করতাম না তা নয়, কিন্তু বড় ভাইদের আঘাত করতে বুকের ছাতি অনেক বড় হতে হয়। ওই সাহস আমাদের বেশিরভাগেরই নেই, ছিল না কখনোই। ওর আছে, ও পারে। প্রতিবারই সে একটা পরিকল্পনা করে, রীতিমতো ধ্যান করে পরিকল্পনা করে। এই ছেলেটা যদি তার এই যাবতীয় মনোযোগ পড়াশোনায় দিত, তাহলে সে থাকতো আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রদের একজন। একবার ইমুর টার্গেট হলেন আমাদের 2 বছরের বড় আলতাফ ভাই। তিনি ভলিবল খুব ভালো খেলতেন, আর ক্লাস 9-এ পড়া ইমুর খেলা সারা কলেজ তাকিয়ে দেখত। আলতাফ ভাইরা তখন ক্লাস 11-এ। তার নেতৃত্বে ইমুকে কয়েকজন ধরলেন খাকি ড্রেসের সঙ্গে চপ্পল পরে ক্লাসে যাওয়ার কারণে। প্রায় 1.5 ঘন্টা তাকে দাঁড় করিয়ে রাখা হলো কলেজ ব্লকের মাঠে। চপ্পল দুটোকে দড়ি দিয়ে বেঁধে তার গলায় ঝুলিয়ে দেওয়া হলো। সারা কলেজ দেখল। কি অপমান! 2 দিন ধরে ইমু কারোর সঙ্গে কোনো কথা বলে না, কারো দিকে তাকায় না। পরে বুঝলাম সে আসলে অপমান হজম করার সময় নিচ্ছিল না, পরিকল্পনা করছিল। 3 দিনের মাথায় শননকে ডেকে নিয়ে গেল ড্রয়িং রুমে। শনন ভলিবল খেলায় খুব ভালো বল বানিয়ে দিতে পারে একজন স্ম্যাশারের জন্য। পরপর 4 দিন সে দুপুরের খাবারের পর এক কল্পিত অনুশীলন করল। এই অনুশীলনে বল নেই, নেটও নেই। শুধু শননের মাথায় সে ঢুকিয়ে দিল সে যখন স্ম্যাশ করবে তখন বলটা নেটের কতখানি ওপরে তুলতে হবে, কতক্ষণ বল বাতাসে থাকবে। কয়েকদিন পরই আন্তঃহাউস প্রতিযোগিতা। জোরে সোরে অনুশীলন চলছে। ইমু ভালো খেলতো বলে তাকে সব গ্রুপের অনুশীলনে গিয়ে খেলা দেখিয়ে আসতে হতো। হাউস মাস্টারের হুকুম। একদিন তাকে খেলতে হলো সিনিয়র গ্রুপের সঙ্গে। ইমুকে বড়রা যতই অপছন্দ করুক, তার খেলাধুলার নৈপুণ্য নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। হাউস মাস্টার মিস্টার আজহার ইসলামকে বলল বল বানিয়ে দেওয়ার জন্য তার শননকে লাগবে। শনন তার বুস্টার হিসেবে এলো। আর আলতাফ ভাই ছিলেন সিনিয়র গ্রুপের একজন ভালো খেলোয়াড়, তবে চশমা পরে খেলতেন, 6 ফুট লম্বা। আমরা তাকে বলতাম লং জন আলতাফ, রবিনহুডের গল্প থেকে নেওয়া। সেদিনকার কথা পরিষ্কার মনে পড়ে। ইমু তার নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে, তাকে সাহায্য করছে শনন। আধা ঘন্টা পর ইমু আকাঙ্ক্ষা বাস্তবায়ন করল। স্ম্যাশ করতে গিয়ে এমনভাবে দেখালো যে সে বলটা খুব আস্তে মারতে যাচ্ছে, কিন্তু লাফিয়ে নেটের ওপর বুক পর্যন্ত বাড়িয়ে দিয়ে এমন ক্ষিপ্র গতিতে হাতে চালালো যা ছিল সবার ধারণার বাইরে। কেউ বুঝে ওঠার আগেই বল গিয়ে আঘাত করল আলতাফ ভাইয়ের নাকের ওপর। আমরা দেখলাম তিনি মুখের ওপর 2 হাত দিয়ে বসে পড়লেন। তার চশমার একাংশ মাটিতে ছড়িয়ে পড়ল। ইমুই ছুটে গেল সবার আগে। আলতাফ ভাই হাত সরাতে দেখলাম তার চশমার আরেক অংশের এক কোণা গেঁথে রয়েছে তার নাকের পাশে, রক্ত গড়াচ্ছে, কিন্তু তার চোখ বেঁচে গেছে। তাকে যখন ধরে হাসপাতালে নেওয়া হচ্ছিল, ইমু স্ট্রেচারের একদিকে ধরল। আমার সঙ্গে চোখাচোখি হলো। আমার দিকে তাকিয়ে চোখ টিপল ইমু। আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। ঘটনা আসলে কি ঘটেছে বুঝলাম। ঘটনাটা পুরোটাই ইমুর শয়তানি। শননও বোঝেনি এমন কিছু ঘটতে যাচ্ছে। আর কেউ বুঝল না কি ঘটে গেল। সবাই ইমুকে বাহবা দিল তার ক্ষিপ্র গতির জন্য। সবাই বুঝল এই খেলায় ইমুই হলো এই কলেজের ভবিষ্যৎ। আমি ছাড়া আরেকজন বুঝল কি ঘটে গেল, তিনি আলতাফ ভাই। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আলতাফ ভাইয়ের ব্যবহার বদলে গেল ইমুর প্রতি।
বদলে গেল তার শারীরিক ভাষাও। আমার কাছে মনে হলো ইমুর চেয়ে বড় ভিলেন দুনিয়ায় আর কেউই হতে পারে না। দুষ্টু, শয়তানের শিরোমণি। স্যারদের পেছনে লেগে থাকা ইমুর শয়তানির আরেকটা দিক, ওর মতো চঞ্চল ছেলে এই কলেজে দুটো নেই। এরকম চঞ্চল ক্যাডেটকে স্যারেরা নিশ্চয়ই খুব একটা পছন্দ করবেন না, এবং কোনো দোষ করে ধরা পড়লে তার শাস্তির মাত্রা বেশি হবে। কিন্তু সেটিও তার পছন্দ নয়। সে দুষ্টুমি করলেও তাকে সবার পছন্দ করতে হবে। এ কেমন আবদার ইমুর! শাস্তি পাবার পর থেকেই শুরু হতো তার পরিকল্পনা। একবার সে মিস্টার শাহাবুদ্দিনের পেছনে লাগল। স্যার তাকে শাস্তি দিয়েছিলেন অনুমতি ছাড়া কাঁচা আম পেড়ে খাওয়ার জন্য। ইমু আমাদের বলল, এমন তো কিছু করিনি, দু একটা আমি তো খেয়েছি, দাঁড়া দেখাচ্ছি মজা, 7 দিনের মধ্যে টের পাবেন স্যার। আমরা তখন ক্লাস 10-এ পড়ি। স্যার তো ভালো কাজই করেছেন, তুই চুরি করে আম খেয়েছিস, তোকে নিজে শাস্তি দিয়েছেন। কলেজ প্রিফেক্টের কাছে ছেড়ে দিলে কি হতো? তোকে সারাদিন শাস্তি দিত। 7 দিন গেল, ইমু কিছু করল না দেখে নিবিড় স্বস্তি পেলাম। যাক, আস্তে আস্তে ওর বুদ্ধিশুদ্ধি হচ্ছে। বুধবারের 7ম পিরিয়ডে মিস্টার শাহাবুদ্দিন ইলেকটিভ ম্যাথসের খাতা দিচ্ছিলেন। তিনি ডায়াসে দাঁড়িয়ে, আমরা তার চারপাশে ঘিরে দাঁড়িয়ে। সাধারণত এমনটা হয় না, ক্যাডেটরা সবাই বসে থাকে। স্যার তাদের এক এক করে ডেকে খাতা দেন। সেদিন কেমন করে যেন আমরা সবাই স্যারের কাছাকাছি গিয়েছিলাম। এই সুযোগটাই ইমু নিয়েছিল। স্যারের পিছনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছিল, আর এক ফোঁটা করে কালো রঙের ইউথ কালি তার কলম থেকে স্যারের ধবধবে সাদা শার্টের ওপর ফেলছিল। আমি একেবারেই খেয়াল করিনি, খেয়াল করেছিলাম অনেক পরে, যখন আমরা সবাই যে যার ডেস্কে এসে বসে নিজের খাতা দেখছিলাম। স্যার হেঁটে বেড়াচ্ছিলেন, তার 2 হাত পেছনে মুড়িয়ে। আমার পাশ দিয়ে হেঁটে যেতে দেখলাম স্যারের শার্টের পেছনে অসংখ্য কালো দাগ। কিছু চিন্তা না করে তাকালাম ইমুর দিকে। দেখি স্যারের কালিমাখার শার্টের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। প্রচণ্ড রাগ হয়েছিল সেদিন। এখানেই শেষ নয়, হাবিলদারদের জ্বালাতন করতে তার খুব ভালো লাগে। তাদেরকে আমরা স্টাফ বা ওস্তাদ বলে ডাকি। ওস্তাদরাও না বুঝে ইমুকে বিভিন্নভাবে দোষারোপ করেন। ক্লাস 10-এ যখন পড়ি, বাস্কেটবল খেলতে গিয়ে থুতনি কেটে যাওয়ায় সেলাই লাগলো। বেশ কয়েকদিন ইমুকে হাসপাতালে থাকতে হয়েছিল। তখন সে পিটিতেও নেই, প্যারেডেও নেই। একদিন সকালে প্যারেড হচ্ছে। কবির ওস্তাদ ভুলে গেছেন যে ইমু হাসপাতালে। হঠাৎ করেই অনেক দূর থেকে তিনি চেঁচিয়ে বললেন, ক্যাডেট ইমরুল, মার্চ প্রপারলি। এমনভাবে চেঁচালেন যেন অ্যাডজুটেন্ট শুনতে পায়। আমরা সবাই হাসলাম, কিন্তু ওস্তাদ সেখানে থামলেন না। তিনি ইমুর ক্যাডেট নাম্বারটা ডিউটি মাস্টারের কাছে দিয়ে দিলেন এক্সট্রা ড্রিল বা অতিরিক্ত শাস্তির জন্য। নিয়ম মাফিক তার নাম উঠে গেল এক্সট্রা ড্রিলের খাতায়। দুপুরে খাবার সময় তার নামও ঘোষণা করা হলো। আমাদের ক্লাসের ক্যাডেটরা আর জুনিয়ররা ছাড়া কেউ খেয়াল করল না যে ইমু সেখানেও নেই, সে হাসপাতালে। খাবার পর শাস্তি পরিচালনা করবেন সেও কবির ওস্তাদ। তিনি দেখলেন ইমু অনুপস্থিত, তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাদের তাওসিফও ছিল শাস্তি পাওয়ার তালিকায়। তাওসিফ, হোয়ার ইজ ইউর ফ্রেন্ড? তাওসিফ উত্তর দিল, হি ইজ ইন দ্য হসপিটাল ওস্তাদ, গত 2 দিন ধরে সে ওখানে। ঘটনা এখানেই থেমে যাওয়া উচিত ছিল। বোকা বনে যাওয়ায় ওস্তাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু তা তো হবার নয়। এই খবর সন্ধ্যার দিকে পাড়ি দিল হাসপাতালে। ইমুকে দেখতে গিয়ে আমরা ওকে সারাদিনের ঘটনা জানালাম, খুব হাসাহাসি করলাম। ওকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে বললাম। পরদিন বিকেলে খেলার মাঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। দেখি ডাইনিং হলের পাশ দিয়ে একটা কুকুর আস্তে দৌড়ে আসছে। সবাই প্যারেড গ্রাউন্ডে দাঁড়ানো। অবাক হয়ে দেখলাম কুকুরটার গলায় একটা মোটা কাগজ নাম ফলকের মতো ঝোলানো। এমনভাবে ঝোলানো যাতে কুকুরটা নিজের মুখ দিয়ে সেটা ছিঁড়ে ফেলতে না পারে। কুকুরটা চেষ্টাও করছে, কিন্তু পারছে না। অস্বস্তিতে থাকতে না পেরে দল ছেড়ে বেরিয়ে পড়েছে। এই প্রাণীর সংখ্যা আমাদের কলেজে অনেক। ডাইনিং হলের পেছনে থাকে আর উচ্ছিষ্ট খেয়ে আবর্জনা পরিষ্কার করে। সবাই উৎসুক চোখে তাকিয়ে দেখলাম। প্রিফেক্ট বড় ভাইরা, তাঁরাও তাকিয়ে রয়েছে। কুকুরটা বায়োমোড় নিয়ে লাল হাউসের সামনে দিয়ে মসজিদের দিকে রওনা দিল। সেদিকে লাল হাউসের সামনে আসতেই কাগজের ওপর লেখা পরিষ্কার ফুটে উঠল। লেখা রয়েছে, কবির ওস্তাদ। আমার বুঝতে বাকি রইল না এ কাজ কে করেছে। মাস্তানি। ইমুর মাস্তান মাস্তান ভাবের জন্য তাকে অনেক খেসারত দিতে হয়, শারীরিক মানসিক দুভাবেই। তাকে পুরো কলেজের সবার সামনে অপমান করা হয়েছে।
কলেজের নিয়মকানুন ভাঙার জন্য ওর বাবাকে ডেকে বকাবকি করেছেন প্রিন্সিপাল। ওর বন্ধুদের অর্থাৎ আমাদেরকে অনেকবার মানা করা হয়েছে ওর সঙ্গে মেলামেশা করতে। শিক্ষক, বড় ভাই, হাবিলদার, আমাদের কিছু বন্ধু সবাই যেন ওঁত পেতে থাকত ইমুর একটা দোষ ধরার জন্য। সেও ধরা পড়ে যেত, তার নামে নালিশ হতো, শাস্তি পেত, অপমানিত হতো, কিন্তু তাকে দমাতে পারত না কেউই। কোনো কিছুতে তার মন খারাপ হতো না। ইমুর কোনো বিপদ হলে সে একটা গল্পের বই নিয়ে বসে যেত। বই পড়লে তার নাকি মাথা খুলে যায়, বিপদ অতিক্রম করার বুদ্ধি বেরিয়ে আসে। আরে তুই তাহলে ক্লাসের বই পড়িস না কেন, আমি ভাবতাম। ইমু বলতো সেই চেষ্টাও সে করে দেখেছে। খারাপ ছেলে বলে স্যারেরা তাকে পরীক্ষায় নম্বর দিতে চান না, নানা ছলে বলে তাকে খারাপ ছাত্র প্রমাণ করার চেষ্টা করেন। একদিন ইমুর মন প্রচণ্ড খারাপ হলো। সেদিনটি আমার মনে পড়ে খুব। রাতের খাবারের পর খুব সিগারেট খেতে ইচ্ছে করলো। আমাদের হাউসে ওকে খুঁজে পেলাম না। নিশ্চয়ই নীল হাউসে গেছে। সেখানেও খুঁজে এলাম, পেলাম না। শালা আবার লুকিয়ে শহরে সিনেমা দেখতে গেল না তো? অসম্ভব কিছুই নয়। সে রাতে নাধারে প্রায় শহরে যায় সিনেমা দেখতে, কিন্তু শহরে গেলে তো আমাকে বলতো। তাওসিফদের কাছে বসে সিগারেটে কষে কয়েকটা টান দিয়ে বক্সিং রিংয়ের পাশ দিয়ে হাউসে ফিরে আসছি। শুনি রিংয়ের ওপাশ থেকে আমার নাম ধরে কে যেন ডাকছে। প্রথম ডাকে বুঝিনি, পরের বার ডাকতেই বুঝলাম ইমু। কিরে, এই অন্ধকারে বসে কি করছিস? তোকে অনেক খুঁজলাম। মন ভালো নেই মুইদ। আমি যত না অবাক হলাম তার চেয়ে বেশি অপ্রস্তুত হলাম। গত 4 বছরে এই প্রথম ইমু বলল যে তার মন ভালো নেই। সাধারণত উল্টোটা হয়। আমাদের মন খারাপ থাকলে তার কথায় আমাদের মন ভালো হয়। কি বলবো বুঝে উঠতে পারলাম না। বলবি কি হয়েছে? ওরা আমাকেও সন্দেহ করছে। ওরা কারা? কি জন্য বা সন্দেহ করছে? ক্লাস 9-এর 2টো ছেলেকে ওরা এক বাথরুমের মধ্যে হাতে নাতে ধরে ফেলেছে। তাতে তোর কি হয়েছে? ওরা ওদের মারধর করার জন্য তৈরি হচ্ছিল। তখন আমি ওদের গায়ে হাত দিতে বাধা দিয়েছিলাম। ওরা আমাকে উল্টো দোষারোপ করে বসলো যে আমিও ওদের সঙ্গে জড়িত, না হলে ওদের মারতে বাধা দিচ্ছি কেন? তারপর তোর সঙ্গে কি ওদের মারামারি হয়েছে? না, ওই ছেলে দুটোকে আমাকে মারতে হয়েছে, শুধুই আমাকে প্রমাণ করবার জন্য। ও, সেজন্য তোর মন খারাপ? আমি হাসলাম, আবার খুব রাগও হলো। বললাম, তোর এটা বাড়াবাড়ি। ওরা ধরা পড়েছে তো তুই সেখানে নাক গলাতে গেলি কেন? ওরা মার খাক, তোর কি? কিন্তু মোহিত, মার খাওয়ার মতো দোষ তো ওরা করেনি। এ কাজ ওরা করেছে একটা জৈবিক তাড়না থেকে। আমাদের কলেজ কো এডুকেশন হলে দেখতে সবাই এ কাজে ঝাঁপিয়ে পড়ত। এই দুজনকে শাস্তি দিলেই হতো, মারার দরকার কি? তোর মাথা আসলেই খারাপ। যেখানে যে নিয়ম সেভাবেই চলতে হয়। এখন চল, কাল পরীক্ষা আছে। ইমু ওর ঘরে চলে গেলে আমি আমার ঘরে এসে সবগুলো জানালায় কম্বল লাগিয়ে দিলাম, যাতে ঘরের আলো বাইরে থেকে দেখা না যায়। লাইটস আউটের পর পড়তে বসতে হবে। এর আগের পরীক্ষায় মাহি সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, এবার আমাকে পেতে হবে। আমাদের ঘরের ছোট ভাইরা সব ঘুমিয়ে গেল। বড় ভাইরা অন্য ঘরে চলে গেলেন তাস খেলতে। আমরা কয়েকজন পড়তে বসলাম। একেবারে মন বসল না। ইমুর কথা ভাবতে থাকলাম। ওর চরিত্রের এই বৈশিষ্ট্য আমাকে ভাবনায় ফেলল। গুরুতর একটা দোষী ব্যক্তিকেও সে মারধর করতে চায় না। তার মতে কেউ দোষ করলে তাকে শাস্তি দাও, কিন্তু কাউকে মারধর করার অধিকার কারো নেই। কাউকে শারীরিকভাবে আঘাত করলে আঘাত লাগে তার মনুষ্যত্বের ওপর। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের মনুষ্যত্বে আক্রমণ করা দুর্বলের ওপর অত্যাচার। মারধর করে যদি নিজের শক্তি দেখাতেই হয় তবে সকলের মুখোমুখি হওয়া উচিত। ইমু বলে, ছোটদেরকে মারতে দেখলে আক্রমণকারীকে তার কাপুরুষ মনে হয়। ঠিকই তো, সে ঠিক কথাই বলে, কিন্তু এ শিক্ষা সে পেল কোত্থেকে? ওর বাবার কাছ থেকে? হতে পারে। তিনি এ ধরনের অনেক কথা বলেন। নাকি ইমু নিজে অনেক মার খায় বলে এ ব্যথা বোঝে? মার তো আমিও খাই। আমার মন তো এভাবে ভাবে না। আমি অনেক বই পড়ি, মাঝে মাঝে লিখতেও ইচ্ছা করে। একদিন ওকে নিয়ে একটা গল্প লিখব। পরদিন ইমুকে প্যারেড গ্রাউন্ডে দেখলাম না। নিশ্চয়ই অসুস্থতার ভান করে হাসপাতালে গেছে প্যারেড ফাঁকি দেওয়ার জন্য। সে প্রায় তা করে। খেলাধুলায় খুব ভালো। সেই সুবাদে হাতে পায়ে ব্যথা পেয়েছে বলে হাসপাতালে ডাক্তার দেখাতে চলে যায়। এমনকি মাগরিবের নামাজটাও ফাঁকি দেয়। আমাদের কারো আলমারির মধ্যে ঢুকে লুকিয়ে থাকে। জাল আলমারিতে ঢোকে, সে বাইরে থেকে তালা দিয়ে মসজিদে চলে যায়। সে দিব্যি তার মধ্যে বসে একটা ঘুম দেয়। ইমু ছোটবেলা থেকে ফাঁকি দিয়ে অভ্যস্ত। আমরা যখন ক্লাস 8-এ পড়ি তখন আমাদের কলেজে
একজন নতুন শিক্ষক এলেন, মিস্টার সালাম, যিনি পরে আমাদের ফর্ম মাস্টার হয়েছিলেন। স্যার আসার 1 মাস পর তার একদিন ডিউটি মাস্টার হওয়ার সময় চলে এলো। প্রথম দিন ডিউটি করতে এসে তিনি ইমুকে ধরে ফেললেন। ইমু চুপি সারে তার নিজের আলমারি থেকে বেরিয়ে গোসল করে বেরোবার সঙ্গে সঙ্গে দেখে স্যার সামনে দাঁড়িয়ে। ইউ বয়, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? ইউ শুড বি ইন দ্য মস্ক নাও। স্যার ধমকের সুরে বললেন। ইমু অবলীলায় বলে দিল, স্যার আমি হিন্দু স্যার। ও আই সি, সো হোয়াটস ইউর নেম? স্যার ইন্দ্রনাথ স্যার। দ্যাটস এ নাইস নেম। ওকে গো, ডোন্ট বি লেট ফর প্রেপ। আমরা পরে এ ঘটনা শুনে তো আমাদের মাথায় বাজ পড়ল। ইমু শুধু নিজেকে হিন্দু বলে ক্ষান্ত হয়নি, পুরো ব্যাপারটা বিশ্বাসযোগ্য করার জন্য একটা অলিক পারিবারিক ইতিহাসও স্যারকে বানিয়ে বলেছিল। তার বাবা চন্দ্রনাথ পারে তৎকালীন পূর্ব পাকিস্তানে চাকরি করতে এসেছিলেন মেদিনীপুর থেকে। তখন সে ছিল অনেক ছোট। 71-এর মুক্তিযুদ্ধের সময় মুসলমান সেজে এদেশে নানা স্থানে পালিয়ে থেকেছেন। তারপর তাঁদের আর ফিরে যাওয়া হয়নি। স্যার এসব কথা ভালো মানুষের মতো বিশ্বাস করেছিলেন। তারপর মিস্টার সালাম নিয়মিত আমাদের ক্লাস নিতে থাকলেন। ইমুকে ইন্দ্রনাথ বলে ডাকতে শুরু করলেন। আমরা তো খুবই মজা পাচ্ছিলাম সপ্তাহ 2 তারপর যখন পাক্ষিক পরীক্ষার খাতা দেওয়ার সময় এলো, ইমু তখন আর কত দূর যায়। ক্লাস থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু পারল না। একটা পর্যায়ে স্যার তার নাম ধরে ডাকলেন, ক্যাডেট ইমরুল কায়েস, 15 আউট অফ 25। ইমু আর তার জায়গা ছেড়ে নড়ে না, খাতা আনতেও যায় না, মাথা নিচু করে বসে থাকল। কিছুক্ষণ পর অপরাধীর মতো মুখ করে আস্তে করে স্যারের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, আই অ্যাম ইমরুল স্যার। মিস্টার সালামের চেহারা প্রথমে ফ্যাকাশে হয়ে গেল, তারপর রাগে লাল। পুরো ক্লাসে থমথমে নীরবতা। ইমু মাথা নিচু করে দাঁড়িয়ে। স্যার তার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যে তার সামনে একজন বিশ্বাসঘাতক দাঁড়িয়ে আছে। 1 মিনিট কেটে গেল, আমরা কেউ নড়াচড়া করছি না। স্যার নিজেকে সামলে নিয়ে ইমুর খাতার ওপর 15 নম্বর কেটে দিয়ে সেখানে 0 লিখে দিলেন। কোনো কথা না বলে খাতাটা তার হাতে ধরিয়ে দিলেন। তারপর বাকি খাতাগুলো ফর্ম লিডারের হাতে ধরিয়ে দিয়ে বললেন, ডিস্ট্রিবিউট দিস কপিজ ফর মি প্লিজ অ্যান্ড মেক শিওর দ্য ক্লাস ইজ ইন অর্ডার। এই বলেই তিনি ক্লাস থেকে বেরিয়ে গেলেন। আমরা ভয় পেলাম এই ভেবে যে তিনি প্রিন্সিপালের কাছে যাচ্ছেন, কিন্তু তিনি তা করেননি। ইমুর 15 নম্বর কেটে দিয়ে 0 করাই ছিল তাঁর শাস্তি। এই ঘটনার দিন থেকেই আমাদের এই শিক্ষকটি হয়ে গেলেন আমাদের সবার শ্রেষ্ঠ শিক্ষক। ফিরে আসি ইমুর পিটি প্যারেড ফাঁকি দেওয়ার ঘটনায়। নাস্তা করতে ডাইনিং হলে যাওয়ার সময় দেখি সে কোত্থেকে বেরিয়ে এলো। কোথায় ছিলি? ড্রয়িং রুমে। রাতে পড়তে পারিনি। জুয়েল ভাই দেয়াল পত্রিকার জন্য একটা কবিতা চেয়েছিলেন, রাত জেগে লিখেছি। তাই প্যারেডের সময় কয়েকটা অঙ্ক দেখে নিলাম। মনে মনে ওর উদ্দেশ্যে বললাম, ঈশ্বর তোর ওপর রহমত বর্ষণ করুন। সে আমার মনের কথাটা ধরে ফেলল, মুচকি হাসল। হাসিতে যেন বলেছে, বন্ধু আমি পারব। প্রেমের শুরু। মাসুদ রানার গল্প আমাদের কাছে খুব প্রিয়। কেন যেন কলেজ কর্তৃপক্ষ এই গল্প আমাদের পড়তে দিতে চায় না। আমরা লুকিয়ে পড়ি। ইমুকের পাইকে যেই না সে বুঝল মাসুদ রানা নিষিদ্ধ, উঠে পড়ে লেগে গেল কি করে মাসুদ রানার বই কলেজে পাচার করা যায়। আমাদের কলেজেরই কেউ তাকে বই কিনে দিয়ে যেত, সে আমাদের সবাইকে পড়তে দেয়। রানার চরিত্র তার কাছে খুব ভালো লাগে। রানা সব কিছু করে প্রচলিত নিয়ম না মেনে, সেও তাই করতে চায়। কলেজ কর্তৃপক্ষ বলেছে যে আমাদের এই পথ দিয়ে একাডেমিক ব্লকে যেতে হবে। ইমু একাডেমিক ব্লকে যাবে ঠিকই, তবে এ পথ দিয়ে নয়, অন্য পথ দিয়ে। তার ভেতর সবসময় একটা বিদ্রোহী চিন্তা কাজ করে। একবার মনে আছে, আমরা যখন সবে ক্লাস 8-এ উঠেছি, আমাদের 4 বছরের বড় ভাইরা বিদ্রোহ করেছিলেন। ছুটির দিন সকালে উঠে দেখি 3 হাউসের দেয়ালে কর্তৃপক্ষের বিরুদ্ধে দেয়াল লিখন আঁকা হয়েছে। আমরা ছোট, কি হচ্ছে কিচ্ছু জানি না। ক্যাডেট কলেজের দেয়াল লিখন, এ অসম্ভবকে সম্ভব করল কে? সকালের নাস্তা সেরে হাউসে ফেরত আসছি, ইমু আমার পাশে। হঠাৎ করেই রাস্তার উপর দাঁড়িয়ে দেয়াল লিখনের দিকে তাকিয়ে থাকল। লাল হাউসের দেয়ালে লেখা ছিল, হোয়ার দ্য কলেজ ফান্ড ইজ। আরও অনেক কিছু লেখা ছিল। আমরা মাথামুন্ডু কিছু বুঝলাম না। ইমু আমাকে বলল, জানিস আমি হলে কি লিখতাম? লিখতাম, আমরা কর্তৃপক্ষের বুকে এঁকে দেই পদচিহ্ন। কিছু লিখতে গেলে কবিতার মতো লেখা উচিত। কি বাজে বকছিস, চলে আয়, কেউ দেখলে আমাদের ধরে বসবে। যাই বলিস দোস্ত, এরকম একটা কাজ আমাদেরও করতে হবে একদিন। এটাই ওর সমস্যা। পরে জানলাম দেয়াল লিখনের ঘটনাটা ঘটিয়েছেন জয় আর নিষাদ ভাইরা।
ক্লাস 12-এ উঠে জয় ভাইরা জানতে পারলেন যে তাদেরকে শিক্ষা সফরে আর কক্সবাজার নেওয়া হবে না। ঢাকা থেকে আদেশ এসেছে তাদেরকে সুন্দরবন নিয়ে যাওয়া হবে, কিন্তু তারা সুন্দরবন যেতে চান না। এ ব্যাপারটি এমন পর্যায়ে গেল যে তারা রাজনৈতিক দলের মতো দেয়াল লিখন লিখে ফেললেন। তাদের আগে সবাইকে কক্সবাজার নিয়ে যাওয়া হতো, তারও আগের বড় ভাইদের ভারত নিয়ে যাওয়া হতো। দুপুরের খাবারের কিছুক্ষণ পর দেখলাম জয় ভাইরা দুভাগে ভাগ হয়ে ডাইনিং হলের পেছনের দেয়াল টপকে কলেজ থেকে সবে বেরিয়ে যাচ্ছেন। অভাবনীয় ব্যাপার, আমাদের ডর্ম লিডার জানালেন কর্তৃপক্ষ 5 জন দেয়াল লেখককে শনাক্ত করতে পেরে তাদের কলেজ থেকে বের করে দিয়েছে এবং তার প্রতিবাদেই জয় ভাইরা সবাই বেরিয়ে যাচ্ছেন। এটাকে বলে ওয়াকআউট। জয় ভাইদের প্রতি একটা অনুরাগ জন্মালো। ঠিক তখনই ইমু আমার কাছে এসে আমাকে একটা বই পড়তে দিল, মিউটিনি অন দ্য বাউন্টি। বলল, এই বইটা পড়ে দেখ, এই বইটা পড়ে দেখে বুঝে যাবি জয় ভাইরা কেন বেরিয়ে গেলেন। বইটা আমিও পড়েছি। ওকে বললাম, তোকে ক্যাডেট কলেজে কে পাঠিয়েছে? জয় ভাইদের মিউটিনির কথা আমি একদিন পত্রিকায় লিখব, দেখিস। জয় ভাইরা যা করলেন সেটা প্রেমের টানে করলেন, বন্ধুর জন্য প্রেম। লেখার প্রতি ছিল ইমুর অগাধ আগ্রহ। কলেজ ম্যাগাজিনে তার গল্প কবিতা ছাপা হতো। দেয়াল পত্রিকায় ছাপা হওয়া তার একটা কবিতা পুরস্কারও পেয়েছে। চিঠির আকারে একটা গল্প লিখে সে আরও একটা পুরস্কার পেয়েছে। আমরা সবাই চিঠি লিখি আমাদের বাবা মা ভাই বোনের কাছে। ইমুর বাবা মা তো এই ক্যাম্পাসেই থাকেন, তাদের সঙ্গে প্রায় দেখা হয়। তাদেরকে আর কি চিঠি লিখবে? খবরের কাগজে অনেক পত্রমিতালির খবর পাওয়া যেত। একবার ক্লাস 9-এ থাকতে ইয়াং অবজারভারে এক ক্যাডেটের ঠিকানা দেখে চিঠি লিখল। মোমেন শাহী ক্যাডেট কলেজের আব্দুল মজিদের সঙ্গে তার বন্ধুত্ব হলো। মজিদের বাড়ি সিলেটে। সেও কবিতা লেখে, ডায়েরি লেখে। আমরা তখন অন্যান্য ক্যাডেট কলেজের কাউকেই চিনি না। ক্লাস 10-এ যখন পড়ি, নিপা নামের একটি মেয়ের কাছ থেকে ইমুর কাছে চিঠি এলো। আমাদের সবার চিঠি হাউস টিউটররা একবার পড়েন, তারপর আমাদেরকে দেওয়া হয়। কিন্তু ইমুর চিঠি আমাদের হাউসের পিয়ন উমাপদ ধর তার হাতে সরাসরি দিতেন। আমরা সবাই জানলাম ইমুর একটি সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম আছে। না হলে সে এত সুন্দর কবিতা লেখে কি করে? আমাদের ক্লাসে 2 জনের কাছে তাদের প্রেমিকার কাছ থেকে চিঠি আসত। ইমু তাদের একজন। চিঠি এলেই তার খুশি দেখে কে, সবাইকে ডাকত। তারপর নিপার চিঠিটা পড়ে শোনাত। ও চিঠি পড়া শুনে আমরা সবাই স্বপ্ন দেখতাম নিপার মতো একজনের প্রেমিক হওয়ার। জ্বরের কারণে একদিন উমাপদদা পোস্ট অফিস থেকে চিঠি আনতে পারেননি। চিঠি গিয়ে পড়ল একেবারে হাউস টিউটর মিস্টার সালামের হাতে। ক্যাডেট কলেজ ভালোবাসতেও দেবে না। ইমুর তো প্রায় কোর্ট মার্শাল হয় অবস্থা। অনেক শাস্তি পেতে হলো প্রেম করার জন্য। নিপা ইমুর নানাবাড়ির দেশের মেয়ে। ছুটির সময়গুলো ইমু নানাবাড়িতেই কাটাতো। চিঠি ধরা পড়ার পর নিপা আর কখনো কলেজের ঠিকানায় চিঠি লেখেনি। খোকন নামে ইমুর এক বন্ধু আছে ক্যাম্পাসে। চিঠি আসতো খোকনের ঠিকানায়। সে মসজিদে এসে ইমুকে চিঠি দিয়ে যাওয়া শুরু করল। প্রেম। আমরা ক্যাডেটরা সবাই ভালোবাসি। আমারও অনেকবার মনে হয়েছে একজন ভালোবাসা মানুষ দরকার। এরকমটা মনে হয় ক্লাস 9-এ উঠলে, যখন আমাদের শারীরিক ও মানসিক পরিবর্তন খুব স্পষ্ট হয়ে ওঠে। আমারও হয়েছিল। মনে হয়েছিল কারো চোখের দিকে স্থির তাকিয়ে থাকি, হাতে হাত রাখি, তার সঙ্গে বৃষ্টিতে ভিজি, সূর্য স্নান করি। কিন্তু কি আর করা, আমাদের কলেজ পুরোটাই বালকে ভরা, কোনো বালিকা নেই। কালে ভদ্রে স্যারদের মেয়েদের চোখে পড়ে, অনেকে তাদের প্রেমেও পড়ে, তবে বেশি দূর এগোতে পারে না। অনেক ক্যাডেটকে দেখেছি বালকের প্রেমেই পড়তে, বড় ভাইদের দেখেছি ছোট ভাইদের প্রেমে পড়তে। বন্ধুকে বন্ধুর, ছোটরা বড়দের প্রেমে পড়ে কিনা তা যাচাই করে দেখিনি। কাঙালের মতো ভালোবাসতে চাইতাম ছুটিতে গেলে, কিন্তু ভালোবাসা কি এমনি এমনি হয়? আকাশ থেকে আসে? খালাতো মামাতো চাচাতো ভাই বোনদের ধরে ওদের স্কুলের মেয়েদের খবর দিতে বলতাম। কখনো কখনো ওরা ওদের বান্ধবীদের সঙ্গে পরিচয় করিয়ে দিত। প্রথম পরিচয়ে এমন প্রেম ভাব দেখাতাম যে প্রেম হবার যতটুকু সম্ভাবনা থাকতো তাও মিলিয়ে যেত। এই তো 6 মাস আগের কথা। এসএসসি পরীক্ষা দিয়ে 3 মাসের ছুটিতে। ডিস্কো জামানা। 1 মাস গেছে, মাথার চুল বড় হয়েছে, বাবরি হয় অবস্থা, পরনে জিন্স আর পোলো শার্ট উঠেছে। দেখলে আর কোনোভাবেই ক্যাডেট মনে হয় না। মামাতো বোন কাকলিকে ধরে বসলাম, তার স্কুলে নিয়ে যেতেই হবে, তার সবচেয়ে প্রিয় বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই হবে। লেগে থাকা 7 দিন পর রাজি হলো। ওদের স্কুল ছুটির সময় আমাকে আসতে বলল। গেলাম ওর স্কুলে। ছুটির অনেক আগেই গেলাম। অপেক্ষমান আমি অপার হয়ে চেয়ে আছি গেটের দিকে। কখন ঘন্টা বাজবে, কখন দুপুর 2টো বাজবে। তর সইছে না আর।
ভালোবাসার মানুষকে খুঁজে পেতেই হবে। অবশেষে ঘণ্টা বাজল। দলবল নিয়ে কাকলি বেরিয়ে এলো। এরই মধ্যে আমাকে দেখে নিয়েছে, সঙ্গে ওর সবচেয়ে সুন্দরী বান্ধবী। কাকলি যখন তাকে সঙ্গে নিয়ে আমার দিকে এগিয়ে এলো, তখন সত্যি ভড়কে গেলাম। মুঈদ, এ হলো আমার বান্ধবী লাবণ্য। লাবণ্য, এ আমার ভাই মুঈদ। ও কিন্তু ক্যাডেট কলেজে পড়ে। কাকলি উদ্ভাসিত। মনে মনে বললাম, লাবণ্য একেবারে সরাসরি শেষের কবিতা থেকে উঠে আসা। লাবণ্যকে সত্যি লাবণ্য মনে হলো। আমার দিকে তাকিয়ে আছে লাবণ্য। আমি ভেতরে ভেতরে অস্থির। আমাকে পছন্দ করবে তো? পছন্দ করুক বা নাই করুক, কলেজে ফিরে যেতে যেতে এই দেখা হবার গল্পটায় কলেবরে 10 গুণ বেড়ে যাবে। ফুলিয়ে ফাঁপিয়ে বন্ধুদের বলতে পারবো আমার ভালোবাসার গল্প। তবে লাবণ্যকে তেমন একটা উৎসুক মনে হলো না। আমার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু চোখে তার প্রথম পরিচয় হওয়ার যে ভাষা থাকে তা নেই। মনটা খারাপ হয়ে গেল। ফিরতে হবে ওদের। তাই হাঁটতে হাঁটতে ওদের বাড়ির কাছ পর্যন্ত গেলাম। লাবণ্য এবার হাসি মুখে বিদায় নিল। বাসায় ফিরে অনেক কথা মাথায় এলো লাবণ্যকে নিয়ে। অনেক রাত পর্যন্ত জেগেছিলাম সেদিন। খুব খুশিও লাগছিল, আবার নিজেকে খুব বোকা বোকা মনে হচ্ছিল। কিছুই বলতে পারিনি মেয়েটিকে। ইমু থাকলে আমাকে অনেক সাহায্য করতে পারত। আমার হয়ে কবিতা শুনিয়ে দিত পরিস্থিতি হালকা করার জন্য। ইমু নিপার মন জয় করেছে ওই কবিতা শুনিয়েই। লাবণ্যের সঙ্গে আমার আরও একবার দেখা হয়েছে, কিন্তু আলাপচারিতে বেশি দূর এগোয়নি। তবে কলেজে ফিরে এসে জব্বর একটা প্রেমের গল্প শোনাতে পেরেছিলাম। প্রেমের গল্প বলে ইমু। ওর আর নিপার ভালোবাসার কথা শুনতে প্রায় নীল হাউসে চলে যায় আমরা কয়েকজন। বেশ মজা করে বলতেও পারে সে। ওর বর্ণনা শুনেই আমরা বুঝি তার প্রেমের গল্প সে বানিয়ে বলছে না। কথা বলতে বলতে সে কোথায় যেন হারিয়ে যায়। কথার মাঝে নিপাকে উৎসর্গ করা নিজের লেখা কবিতা আওড়ায়। আমাদের মনের ভেতর হিংসা উগড়ে ওঠে। প্রতি সপ্তাহে ওর হাউসে একবার গিয়ে খোঁজ নেয় নিপার কোনো চিঠি এলো কিনা। নিপার চিঠি এলে আমরা সবাই গোল হয়ে বসি কি লিখেছে তা শোনার জন্য। সেজান ভালো আবৃত্তি করতে পারে। সেই নিপার চিঠিগুলো আমাদের পড়ে শোনায়। চিঠির অন্তরঙ্গ ভাষাগুলো সে অতি নাটকীয় স্বরে পড়ে, আর আমরা উলুধ্বনির মতো চিৎকার করি। চিঠিগুলো আমরা খুবই উপভোগ করি, কিন্তু তার পেছনেও একটা আক্ষেপ কাজ করে। ওরকম ভাষায় চিঠি লেখার মতো মানুষ আমার কেন নেই? নিপা কখনো লম্বা চিঠি লেখে না। ছোট ছোট চিরকুটের মতো লেখে এবং একসঙ্গে অনেকগুলো লেখে। মাঝে মাঝে নিজের ছবি পাঠায়। ছবির পেছনে ছোট্ট চিঠি। ওর লেখার ভাষা আমাদের স্বপ্নের দেশে নিয়ে যায়। নিপার একটা চিঠি আমার কাছে এত ভালো লেগেছিল যে ইমুর কাছে চেয়ে বসলাম। ইমু হেসে বলেছিল, নিপার চিঠি নিয়ে কি করবি? ওতে তো তোর কথা লেখা নেই। তবুও বললাম, খুব ভালো লেগেছে, আমার কাছে রেখে দিতে চাই। আমার খুব লজ্জা লেগেছিল আরেকজন মানুষের প্রেমপত্র চাইতে। কি মনে করে যেন ইমু চিঠিটা আমায় দিয়ে দিয়েছিল। চিঠিতে লেখা ছিল, তারকাভস্য, ভালোবাসা নিও। সেদিন বর্ষার রাতে মেঘে ঝলকানিতে তোমার মুখটা চকিতে সামনে এলো। সবসময়ই আসে, বইয়ের পাতায় পাতায়, কলমে, প্রতিটা দাগে। আনমনা হয়ে যায়। অপেক্ষমান থাকি তুমি কবে আসছ। বর্ষা শেষে, শরতের শুরুতে এসো আমার পানে, আমার কাছে। দেখা হবে গড়াইয়ের বুকে, তোমার সে। এরকম চিঠি পাবার পর ইমু সব ভুলে যায়। তাকে দেখে মনেই হয় না ক্যাডেট কলেজের নিয়ম কানুন, বড় ভাইদের শাস্তি, শারীরিক নির্যাতন আর স্যারদের হুমকিতে জর্জরিত এক মানুষ। আমরা যারা ভালো ছাত্র, স্যারদের প্রিয় পাত্র, তাদের থেকে সে অনেক অনেক সুখী মানুষ। চিঠি পাবার পর কয়েকদিন সে ঠিকমতো পড়াশোনা করে, সব নিয়ম মেনে চলে, আমাদের সঙ্গে মেপে কথা বলে। আমার সাহস থাকলে স্যারদের গিয়ে বলতাম ওর সঙ্গে ওনারা যেন একটু সুন্দর করে কথা বলেন, তার সঙ্গে একটু সন্তান সুলভ আচরণ করেন। আমরা সবাই এখানে বাবা মা হারা ছেলে। ক্যাডেট কলেজটা একটা এতিমখানার মতো। স্যারেরাই আমাদের মা বাবা। একবার হলো কি, আমরা এই মুখে ধরে বসলাম, নিপাকে দেখাতে হবে আমাদের সবাইকে। আমরা তোর এই মৃন্ময়ীকে জলজ্যান্ত দেখতে চাই। যার এত চিঠি পড়েছি, যার এত আবেদনময়ী লেখা পড়েছি, তাকে না দেখলে কি করে চলে? ইমু বলল, দাঁড়া, ব্যবস্থা করছি। কিভাবে? আমরা কি ছুটি হলে সবাই মিলে তো নানা বাড়ি যাব নাকি? কোথাও যেতে হবে না, ওকে এখানে নিয়ে আসবো। আগামী প্যারেন্টস ডেতে তোদের সবাইকে ডাকবো, তৈরি থাকিস। অবাক করা ব্যাপার, প্রেমিকাকে কলেজে নিয়ে আসবে কি করে সম্ভব? এরকম কোনো ঘটনা ক্যাডেট কলেজে ঘটেছে কিনা আমার জানা নেই।
অনেকের প্রেমের গল্প শুনেছি, এই ধরনের উপাখ্যান কখনো শুনিনি। শুরু হলো অপেক্ষা। ইমুর প্রেমিকা আসবে, এই খবরটা সবার মধ্যে সঞ্চারিত হয়ে গেল। আমরা সবাই দিন গুনি, কবে আসবে প্যারেন্টস ডে। আরও 21 দিন বাকি, দিন কাটতে চায় না। সবাই একসঙ্গে দিন গুনছি, কবে আসবে সে রোববার, সে মাহেন্দ্রক্ষণ। আমার বিশ্বাস ইমু যখন বলেছে সেই ক্ষণ নিশ্চয়ই আসবে। এদিকে আমাদের ক্লাসে সবাই জানে নিপা আসবে, সবাই তাকে দেখতে চায়, সবাই তৈরি। 1-2 করে দিন গুনছি। কয়েকজন সিনিয়রও জানেন, তাঁরাও উত্তেজিত। তাদের কাছ থেকে ইমু আরও বেশি বেশি সিগারেট পেতে শুরু করলো। সে তখন একটা নায়ক, একেবারে রাজ্জাকের মতো। তার কবরই আসছে তার কাছে। নিপা তার নানাবাড়ির দেশের মেয়ে, অতঃপর নানাবাড়ির কারো না কারোর সাহায্য তো লাগবেই। তার মামাতো বোন তন্ময়ীকে চিঠি লিখে দিল এই ঘটনা ঘটাবার জন্য। আমার মামাতো বোন কাকলির মতো তন্ময়ী নিরস নয়। ইমুর মা প্রতি সপ্তাহে তার বাবার বাড়ি যান। তন্ময়ী তার ফুপুকে ধরে বসল যে তারা কয়েকজন ক্যাডেট কলেজ দেখবে, ক্যাডেটরা কি করে তাই দেখবে। ইমুর মা রাজি হয়ে গেলেন। ভাগ্যক্রমে নিপা আর তন্ময়ী একই স্কুলে একই ক্লাসে পড়ত। তন্ময়ী ভালো ছাত্রী, নিপা অত ভালো নয়। নিপার বাবা মা সবসময় তন্ময়ীকে বিশ্বাস করতেন। সেই যখন নিপার বাবা মাকে বলল ক্যাডেট কলেজ দেখতে যাবে, তাঁরা আর না করলেন না। উৎকণ্ঠার দিনগুলো এক এক করে গড়ালো। তন্ময়ী তার বান্ধবীকে নিয়ে তার ফুপুর বাড়িতে এলো। রাতে সেখানে থেকে পরদিন সকালে প্যারেন্টস ডেতে আসবে। রোববার সকালে 10টার দিকে যখন ইমুর ডাক এলো, তখন আমরা সবাই তাকে ঘিরে রয়েছি। হোয়াইট ড্রেস পরা সবাই। ডিউটি ক্যাডেট যখন সাইকেল চেপে স্লিপটা এনে ইমুর কাছে দিল, আমরা সবাই মিলে হুররে বলে চিৎকার দিয়ে ইমুকে প্রায় টানতে টানতে কলেজ ব্লকের দিকে নিয়ে চললাম। বড় ভাই, ছোট ভাই সবাই অবাক হয়ে দেখতে লাগলো। ইমুর মা আমাদের সবাইকে দেখে তো অবাক। তাওসিফ এগিয়ে গিয়ে তাকে বলল, খালাম্মা, আমাদের কারো বাবা মা আজ আসবে না, তাই আপনি আজ আমাদের সবার প্যারেন্ট। বোকা কিসিমের মহিলা, বুঝলেন না আমাদের উদ্দেশ্য। খুশি হয়ে গেলেন, কিন্তু বললেন, কিন্তু তোমাদের সবার জন্য পর্যাপ্ত খাবার নেই আমার কাছে। খালাম্মা, দরকার নেই খাবারের, আমরা আপনার সঙ্গে গল্প করতে চাই, তাওসিফ বানিয়ে বলল। আমরা কলেজে কি খাই না খাই এই চিন্তা করে সব প্যারেন্টই কিছু না কিছু খাবার বানিয়ে নিয়ে আসেন। খালামার লক্ষ্য ইমুকে কিছু ভালো মন্দ খাওয়াবেন। আর এদিকে আমরা সবাই গিয়ে হাজির। আমাদের সবার দৃষ্টি খালামার সঙ্গে যে দুটো ফুটফুটে মেয়ে এসেছে তাদের দিকে। ইমু উদ্ভাসিত চেহারায় ওদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিল। নিপা আর তন্ময়ী বুঝে গেছে ব্যাপারটা কি হচ্ছে। নিপা লজ্জায় লাল হয়ে গেল। আমাদের চোখে আকুলি বিকুলি দেখে আর আমাদের দিকে তাকাতেই পারল না। নিজের ছেলের সঙ্গে প্রায় প্রতিদিনই দেখা হয় বলে ইমুর বাবা সচরাচর প্যারেন্টস ডেতে আসেন না। তবে কি মনে করে সেদিন ঘুরতে ঘুরতে চলে এলেন। তার বউ আর ছেলের কাছে ভিড় দেখে তো থমকে গেলেন। আমরা সবাই স্তম্ভিত, সমূহ বিপদ। আমাদের দিকে চাইলেন, ইমুকে দেখলেন। নিপা আর তন্ময়কে দেখে বুঝে গেলেন ঘটনা। ইমুর দিকে তাকে জিজ্ঞাসা করলেন, ইমরুল, হাউ ডিড ইউর ফ্রেন্ডস নো দ্যাট দিস টু গার্লস উড কাম? ইমু আর কথা বলে না। ইমুর মা বললেন, আমি ইমুকে জানিয়েছিলাম, সেই হয়তো ওদের বলেছে। তুমি চুপ করো, ধমকের সুরে বললেন মিস্টার ইব্রাহিম। বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? তিনি মুহূর্তেই বুঝে গেলেন তার ছেলের কাণ্ড। ইমুকে সবার আগে মাঠে নিয়ে গিয়ে ডিগবাজি শুরু করিয়ে দিলেন। তারপরে এসে আমাদের সবাইকে কলেজ ব্লকের সামনে হ্যান্ডস ডাউন করিয়ে রাখলেন। এই প্রথম কলেজে শাস্তি পেয়ে আমাদের কারো খারাপ লাগলো না, কারণ আমরা জলজান্ত একজন প্রেমিকাকে দেখেছি। আমাদের একজনের প্রেম হয়েছে। সে যাত্রায় আমরা ছাড়া পেলাম দুপুরের খাবারের ঘণ্টা পড়ার পর। ততক্ষণে নিপা, তন্ময়ী আর ইমুর মা ফিরে গেছেন। গার্লস ক্যাডেট কলেজ ও ম্যাডাম বিষয়ক জটিলতা। ক্লাস 10-এর মাঝামাঝি এসে হঠাৎ একদিন জানলাম দেশে একটি গার্লস ক্যাডেট কলেজ হয়েছে। ক্লাস 7, 8 এবং 9 এই 3টি ক্লাসে 3টি ব্যাচ নিয়ে কলেজ শুরু হয়েছে। বুঝে উঠতে পারলাম না এটা কি করে সম্ভব। মেয়েদের কলেজে পড়াবে কারা? পিটি প্যারেড করাবে কারা? মহিলা শিক্ষক ও মহিলা হাবিলদার তো নেই। আমাদের যখন আন্ত ক্যাডেট কলেজ খেলা হয়, ওরা কি যাবে? আর গেলেও আমাদের সাথে খেলবে কি করে? থাকবেই বা কোথায়? এসব কথা ভাবতে ভাবতে আমাদের বেশ কিছুদিন যায়। মেয়ে ক্যাডেটদের কথা ভাবলেই আমরা কেমন যেন আনমনা হয়ে যায়। আহারে, ওদের কলেজটা যদি ঠিক আমাদের কলেজের পাশেই বানানো হতো। আমরা অনেকে পরিকল্পনাও করে ফেলি কি করে ওদের সাথে পরিচিত হওয়া যায়। ছুটিতে ওদের কলেজ দেখতে যেতে হবে। ঢুকতে দেবে না জানি,
তারপরও বাইরে থেকে দেখে আসব। একদিন দেখি ইমু ড্রয়িং রুমে একা একা দাঁড়িয়ে শেক্সপিয়ার থেকে আবৃত্তি করছে। কিরে, কবিতা পড়ছিস কেন? কি ব্যাপার? দোস্ত, প্র্যাকটিস করছি, এবার আন্তঃকলেজ সাহিত্য প্রতিযোগিতায় যেতেই হবে, শুনেছি সেখানে গার্লস ক্যাডেটরা আসবে। ধুর, তোকে নেবে? তুই ভালো আবৃত্তি করলেও তোকে চান্স দেবে না, মেয়েদের কলেজে তোকে কেউ নেবে না। দেখিস, আমাকে নেবে, সহাস্যে ইমু বলল। এক সপ্তাহ পরে শুনি যে ইংরেজি কবিতায় আমাদের বন্ধু ইমরুলকে নির্বাচিত করা হয়েছে এবং প্রতিযোগিতা হবে মেয়েদের কলেজেই। ইমু মেয়েদের কলেজে যাচ্ছে? ইস, কি ভাগ্য! শালা শয়তান কবিতা শুনিয়ে প্রেম শুরু করবে। সময় এলো সেখানে যাওয়ার। আমাদের কলেজের দলের সাথে ইমুও গেল। 7 দিন পর একটা পুরস্কার নিয়ে কলেজে ফিরে এলো। সাহিত্য প্রতিযোগিতায় সব পুরস্কার মেয়েরা পেয়েছে, ছেলেরা শুধু একটি পেয়েছে, সে হচ্ছে ইমু। ওকে আর পায় কে? জানতে চাইলাম, এই ওরা দেখতে সবাই কেমন রে? সবাই সুন্দর? কারোর সাথে ভাব হয়েছে? ইমু যে বর্ণনা দিল তাতে আমাদের সবার ঘুম হারাম হয়ে গেল। তবে শুনে কষ্ট পেলাম যে ওদের কলেজে আমাদের ব্যাচ নেই। কপাল। দিন গেল, ম্যাট্রিক পরীক্ষা দিলাম। লম্বা ছুটি কাটিয়ে এসে কলেজে দেখি শিরিন রহমান নামে একজন ম্যাডাম শিক্ষক হয়ে এসেছেন আমাদের কলেজে, ইংরেজি পড়াচ্ছেন। এ কি বিপদ! পুরুষালী এই কলেজে ম্যাডামের স্থান কি করে হবে? কিভাবে পড়াবেন তিনি? কয়েকজন স্যার যেমন আমাদের সাথে বাবার মতো আচরণ করেন, ম্যাডাম কি আমাদের সাথে মায়ের মতো ব্যবহার করতে পারবেন? কেমন যেন লাগলো। কাঠখোট্টা এই কলেজে ম্যাডাম দেখে অভ্যস্ত এই স্যারদের স্ত্রীদের অবশ্য আমরা ম্যাডাম বলে ডাকি, কিন্তু তারা অনেক দূরের মানুষ, আমাদের সাথে কোনো সংস্পর্শ নেই। শুধু ইমুর মায়ের সাথে আমাদের মাঝে মাঝে দেখা হয়। আমরা চিন্তায় পড়লাম। বিপদ আরও বেড়ে গেল যখন দেখলাম তিনি আমাদেরই ক্লাস নিতে এলেন। সেটাও শুরু করলেন কবিতা দিয়ে, শেক্সপিয়ারের একটি সনেট। আমাদের আরএফ সিরিয়াস ছেলে, পড়াশোনায় ভালো, কিন্তু কথা বলে এখনও আধো আধো বলে। ডাক্তার বলেছেন তার জিহ্বা একটু ছোট থাকার কারণে অনেক শব্দের উচ্চারণ সে ঠিকমতো করতে পারে না। বিশেষ করে সে তালবস্য উচ্চারণ করতে পারে না। তালবস্য ওর মুখে দন্তস্বয়ের মতো শোনায়। শিরিন ম্যাডাম ভালো পড়ান, আমাদের খুবই ভালো লাগলো। ক্লাসের শেষ দিকে আমাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করলেন। প্রথমে উঠে দাঁড়ালো আরেফ, বিপত্তি বাঁধল সেখানেই। শেক্সপিয়ারকে তার মুখে শোনালো শেক্সপিয়ার। আর যায় কোথায়? ম্যাডাম না বুঝে ব্যাপারটা অন্যভাবে নিলেন। তিনি মনে করলেন সে ইচ্ছে করে সেক্স বলছে। রাগ ও লজ্জায় লাল হয়ে আমাদের প্রতি ঘৃণা জানিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। আমরা বুঝে গেলাম আজকে আর রেহাই নেই। কি করা, আরিফকে বাঁচাতেই হবে এই বিপদ থেকে। বেশ কয়েকজন মিলে ইমু শরণাপন্ন হলাম। শুধু তার মাথা থেকে বুদ্ধি আসতে পারে যে কি করা যায়, ম্যাডামকে বোঝাতে হবে, কিন্তু আমরা কেউই বুঝতে পারছি না যে কিভাবে এগোবো। এমনিতে একজন ম্যাডামের সাথে কিভাবে কথা বলবো তা বুঝি না, তা আবার এই পরিস্থিতিতে। ইমু গেল দেখতে ম্যাডাম কি করেন। টিচার্স লাউঞ্জে গিয়ে সে জেনে এলো যে ম্যাডাম আজ আর কোনো ক্লাস না নিয়েই বাড়ি চলে গেছেন। এমনই রেগে আছেন যে আগেই বাড়ি চলে গেছেন। সারাদিন আমাদের উৎকণ্ঠায় কাটল। সকালে কলেজ ব্লকে গিয়ে ইমু ম্যাডামের কাছে হাজির। তাকে সব খুলে বলার পর তিনি নিজেই আমাদের ফর্মে এলেন আরেফের প্রশ্নের উত্তর দিতে। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। আরেফের মুখে হাসি ফুটল। মাফ করে দিন স্যার। সিগারেট খেয়ে ধরা পড়ে এ যাত্রা বেঁচে যাওয়ার পর 2 মাস চলে গেছে। আমরা সবাই ক্লাস 11-এর শেষ পরীক্ষাটা দিয়ে দিয়েছি। এবার ক্লাস 12, কলেজের শেষ বছর। আর 1 মাস পর আমাদের হাতেই কলেজ চালানোর দায়িত্ব ন্যস্ত হবে। আমাদের অনেকেরই অনেক দিনের অপেক্ষার অবসান হবে। কেউ কলেজ প্রিফেক্ট, কেউ হাউস প্রিফেক্ট হবে। সেই আশায় অনেক দিন বুক বেঁধে আছে। সবকিছুই একটা পরিণতির দিকে যাবে। স্যারদের কাছ থেকে কানাঘুষা শোনা যাচ্ছে কে কে প্রিফেক্ট হতে যাচ্ছে। আমার ওসব ব্যাপারে চিন্তা নেই। আমি পড়াশোনায় ভালো, তবে সবাই আমাকে একটা শয়তান বলেই জানে। আর প্রিফেক্ট হয় তারাই যারা প্রিন্সিপালকে স্যারদের খুশি রাখতে পারে। আমার পক্ষে সেটা কখনো সম্ভব হয়নি, তাই ওসব নিয়ে চিন্তাও নেই। ইমু কিন্তু এ ব্যাপারে বেশ চিন্তা করে। সে আপ্রাণ চেষ্টা করলেও প্রিফেক্ট হতে পারবে না। তবে কে কে প্রিফেক্ট হচ্ছে সেই বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ। সে নীল হাউসে চলে যাওয়ার পর সেখানে কয়েকজনের একটা দল হয়েছে। ইমু, তাওসিফ, সাবির, হাসান, নবী, মিলন। ওরা যা করে একসঙ্গে করে, যেখানে যায় একসঙ্গে। ওরা সবাই একই হাউসের,
লাল হাউসে থাকার কারণে কিছুটা হলেও ওদের সঙ্গে আমার দূরত্ব আছে। প্রিফেক্ট যেই হোক, ওরা জানে যে কলেজ ওরাই চালাবে। যারা প্রিফেক্ট হয় সাধারণ ক্যাডেটদের সঙ্গে তাদের খুব বেশি গণসংযোগ থাকে না, অনেক দূরে থাকে প্রিফেক্টরা। ইমুদের এই দলটি দুরন্ত হলেও কর্তৃপক্ষের কাছে খারাপ ছেলে হলেও মাটির কাছাকাছি থাকে, তাই প্রতিটি ধূলিকণা ওদের ভাষা বোঝে। ওরা বোঝে কোনো ক্যাডেটের মন খারাপ হলে কি ব্যবহার করতে হবে। ওরা বোঝে কেন একজন ক্যাডেট শত চেষ্টা করেও ভালো ছেলে হতে পারছে না। ওরা এটাও বোঝে এই কলেজের সব কিছু আদেশ আর উপদেশ দিয়ে চলে না। শাস্তি দিলে সব কিছু ঠিক হয়ে যায় না, মারধর করে শ্রদ্ধা আদায় করা যায় না। কাউকে কিছু শেখাতে গেলে নিজে করে দেখিয়ে দিতে হয়। তবে ওদের মধ্যে একটা মাস্তানি মাস্তানি ভাব আছে, কাউকে তোয়াক্কা করতে চায় না। বেশিরভাগ সময়ই সেটা বেয়াদবির পর্যায়ে চলে যায়। এই বিষয়টি কর্তৃপক্ষের একেবারেই পছন্দ নয়। তাদেরকে নানাভাবে শায়েস্তা করার চেষ্টা হয়েছে, কাজ হয়নি। কলেজ কর্তৃপক্ষ ওদের শায়েস্তা করার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করে। আমাদের বন্ধুদের কাউকে কাউকে ওদের অপরাধের প্রমাণ জোগাড় করার দায়িত্ব দিয়েছে অনেকবার। ওরা কখন দেয়াল টপকে পাশের গ্রামে যায় খেজুরের রস চুরি করতে, কাকেদের সিগারেট কিনিয়ে আনে, কোথায় লুকিয়ে রাখে, কে কে শহরে সিনেমা দেখতে যায়, এসব জানার জন্য কর্তৃপক্ষ কিছু গুপ্তচর নিয়োগ করে। দুরন্ত ওই দলটির সদস্যরাও বোঝে তাদেরই কোনো বন্ধু সম্ভাব্য গুপ্তচর হতে পারে। যা করত সন্দেহভাজন সেই সব বন্ধুদের এড়িয়ে করত, পারত না। সবাই জানে এই 6 জন ওই সব অপরাধ করে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই। এরা প্রায়ই কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে। একবার আন্তঃক্যাডেট কলেজ ক্রীড়া প্রতিযোগিতার জন্য খেলোয়াড় বাছাইকে কেন্দ্র করে তুমুল হইচই শুরু করলো তারা। তাদের পছন্দ মতো দল না সাজালে কেউ খেলবে না, আর এরা না খেললে অন্য কলেজের সঙ্গে জেতা খুবই দুষ্কর হবে। এর আগে তাদের সবাইকে জোর করে খেলানো হয়েছিল, সবাই ইচ্ছা করে খারাপ খেলে হেরেছে। তারপর থেকে প্রিন্সিপাল, অ্যাডজুটেন্ট স্যারেরা খেলাধুলার সব সিদ্ধান্ত তাদের ওপর ছেড়ে দেন। এরকম আরও অনেক বিষয় আছে যেখানে তারা ব্যাপারগুলোকে রাজনৈতিক করে ফেলে। এই 6 জন যে আমাদের কলেজের অনেক কিছু বদলে দিতে পারে, ব্যাপারটি নীল হাউসের হাউসমাস্টার মিস্টার দবিরউদ্দিন খুব ভালো বুঝতেন। তিনি 2 দিন আগে ইমুদের ডেকে পাঠিয়েছিলেন। তাঁর দপ্তরে 6 জন দাঁড়িয়ে আছে। মিস্টার দবিরউদ্দিন বললেন, তোমরা কয়েকদিন পরই দায়িত্ব নিতে যাচ্ছ, তোমাদের কাছে একটা জিনিস চাওয়ার আছে। সবাই চুপ। আমি তোমাদের কাছে কোনো ট্রফি চাই না, খেলাধুলার না, পড়াশোনার জন্যও না। আমি তোমাদের কাছে একটি ট্রফি চাই, নিয়মানুবর্তিতার। ওটি আমাকে দিতে হবে। সবাই চুপ। 6 জন একে অপরের দিকে তাকালো। ইমু গলা খাকড়ি দিল। স্যার তার দিকে তাকিয়ে বললেন, ইয়েস ইমরুল, ইউ মাস্ট প্রমিস মি দিস। স্যার, ক্যান আই স্পিক মাই মাইন্ড? অফকোর্স, গো হ্যাড, টেল মি। ইমু বাংলায় শুরু করলো। স্যার, ওই একটি ট্রফি ছাড়া আপনাকে আমরা সব ট্রফি এনে দেব। খেলাধুলা, পড়াশোনা, শিল্প, সাহিত্য সব। ওই একটা বিষয় আমাদেরকে মাফ করে দিতে হবে স্যার। বাকি 5 জন একসঙ্গে বলে উঠল, জি স্যার, আমরা প্রতিজ্ঞা করছি। মিস্টার দবির হেসে উঠলেন, অনেকক্ষণ ধরে হাসলেন, বললেন, ঠিক আছে। স্যার মনে মনে এটাই চাইছিলেন। তিনি জানেন যে নিয়মানুবর্তিতার ট্রফি তার হাউসে যাবে না। তিনি অন্যগুলো নিশ্চিত করতে চাইছিলেন। ইমুর দবির স্যার, আমার বন্ধুর জীবনে আমাদের শিক্ষকদের ভূমিকা লক্ষ্য করার মতো। ইমুর ক্যাডেট জীবন ধ্বংস করার জন্য আমাদের বেশিরভাগ শিক্ষক দায়ী। তেমনি তাকে ভালোবাসা দিয়ে পথে ফিরিয়ে আনতে কয়েকজন স্যারের জুড়ি নেই। এই কজন শিক্ষক যেমন পারেন ভালো ক্যাডেটদের আরও গতিশীল করতে, তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বলতার দিকে ঠেলে দিতে, তেমনটাই আবার পারেন খারাপ ক্যাডেটদের মধ্যে থেকে ভালো দিকটি বের করে নিয়ে আসতে। বোঝা যায় এরা নিজের প্রমোশনের চিন্তা করেন না, তাঁরা ভাবেন আমাদেরকে নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে। এই শিক্ষক কয়েকজন কখনোই আমাদের কাউকে খারাপ ভাবেননি, এখনও ভাবেন না। আমরা কেউ তাদের সাথে ভুল করেও যদি বেয়াদবি করি, তারপরও তাঁরা রাগ করেন না। কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদেরকে ভিলেন হিসেবে চিহ্নিত করেন না। ধৈর্য ধরে আমাদেরকে আদর দিয়ে তাদের মনের মতো করে গড়ে তোলেন, নিজের ছেলের মতো আদর করেন। আমাদের দুষ্টুমিগুলো আবার তাদের হাতেই বেশি ধরা পড়ে, অন্য শিক্ষকদের হাতে নয়। অন্য স্যাররা পাতায় পাতায় থাকলে আমরা থাকি শিরায় শিরায়, আর আমরা পাতায় পাতায় থাকলে এই কয়েকজন থাকেন শিরায় শিরায়। তারাই আমাদের ধরে ফেলেন, কিন্তু কোনো ক্ষতি করেন না। ও যে বললাম, তারা ভালোবাসা দিয়ে আমাদের জয় করে নেন। কয়েকজনের নাম না বললেই নয়। তারা হলেন
ইমুর বাবা মিস্টার ইব্রাহিম, মিস্টার নওশাদ, মিস্টার নূর, মিস্টার সিনহা, মিস্টার মণ্ডল এবং এক ও অদ্বিতীয় মিস্টার দবির উদ্দিন। তাঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে যিনি থাকেন তিনি হলেন মিস্টার দবির, আমাদের দবির স্যার। স্যারের বাড়ি পানিহারায়। বিশ্ববিদ্যালয়ে তিনি পৌরনীতিতে পড়াশোনা করেছেন। তারপর কদিন সরকারি কর্মকর্তার দায়িত্ব নিয়েছিলেন, ভালো লাগেনি, ছেড়ে দিয়ে চলে এসেছেন আমাদের কলেজে। আমি হয়তো কোনোদিনও তার জন্য আমার শ্রদ্ধার উপমা তাকে জানাতে পারবো না, তবে তিনি আমার যে উপকার এই জীবনে করেছেন তা আমি আমাদের পরজীবনেও শোধ করতে পারবো না। আমি মোটামুটি ভালো ক্যাডেট। ভালো ক্যাডেটদের সাথে তার কথাবার্তা কম হয়। ভালো ক্যাডেটদের তিনি দায়িত্ব নিতে চান না। তার আগ্রহ তথাকথিত খারাপ ছেলেদের প্রতি। ইমুর দলের সাথে তার সেই রকম খাতির। আমরা অবাক হই এই ভেবে যে যাদের ক্যাডেট হিসেবে কোনো চালচুলো নেই তাদেরকে বেশি সময় দেওয়ার ধৈর্য তিনি কোথা থেকে পান। কেউ একটা ধাক্কা দিলেই ইমু, সাবির, তাওসিফ এরা কলেজ থেকে বহিষ্কার হয়ে যায়। আমাদের অনেক স্যার সে ধাক্কা দিচ্ছেনও, কিন্তু মিস্টার দবির ওদেরকে যে শক্তিতে টেনে ধরে আছেন তার সাথে কেউ পেরে উঠছেন না। স্যারের স্টাইলটাই আলাদা। প্রিন্সিপাল স্যার, অ্যাডজুটেন্ট স্যার সবাই ভাবেন দবির স্যারই সবচেয়ে নির্মম। তাঁর হাতে ছেড়ে দিলেই সব খারাপ ছেলে ঠান্ডা হয়ে যাবে। তবে আমরা বুঝি যে দবির স্যারকে কলেজ যা ভাবে তিনি তা নন। তার হাতে পড়লেই আসলে ক্যাডেটরা বেঁচে যায়। সবসময় দোয়া করি দুষ্টুমি করে ধরা যদি পড়ি তাহলে যেন দবির স্যারের হাতেই পড়ি। ইমুর দলের সবাইকে তিনি তুই বলেন। ইমরুল এদিকে আয়, অথবা তাওসিফ কোথায় যাচ্ছিস, এ ধরনের বাক্য আমরা প্রায়ই শুনি। ইমুর দলের কর্মকাণ্ডের অভাব নেই। সকালে এটা করে তো বিকালে ওটা করে, কিন্তু আমাদের স্যার ওদের শারীরিক ভাষা দেখে বুঝে যান যে ওরা কি করতে যাচ্ছে। স্যার জানেন ওদেরকে বাধা দিয়ে তিনি থামাতে পারবেন না, ওরা যাবেই। তিনি জানেন ধরা না পড়ে দুষ্টুমি করতে বুদ্ধি লাগে। তিনি দেখেছেন ওরা কিছু করার আগে পরিকল্পনা করে। তিনি এও জানেন যে যারা পরিকল্পনা করতে পারে তাদের সব বুদ্ধি আছে। তিনি সেই বুদ্ধিকেই কাজে লাগাতে চান। ওরা পড়াশোনা করে না, তিনি চান ওরা কম পড়াশোনা করেই ভালো ফল করুক। ওদের সবারই কিছু বিশেষ গুণ আছে। সবাই কোনো না কোনো বিষয়ে পারদর্শী। খেলাধুলায় সবাই দুর্দান্ত। ইমু ছবি আঁকে, লেখে। তাওসিফ খুব ভালো বক্তা। সাবির ব্যাটিং করতে এলে কেউ তাকে আউট করতে পারে না। ওরা যে যেই কাজে পারদর্শী দবির স্যার সে কাজগুলোই ওদেরকে দিয়ে বেশি বেশি করান। এই তো সেদিন আমরা বাড়িতে ছুটি কাটিয়ে কলেজে ফেরত এলাম। হাউসে ঢুকতে না ঢুকতেই স্যার ইমুকে ডেকে পাঠালেন। জেন অস্টেনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডিস বইটা হাতে ধরিয়ে দিয়ে বললেন, ইমরুল, ইউ হ্যাভ 3 days, রিড দ্য বুক অ্যান্ড রাইট আ রিভিউ। ইমু এক লম্ফ দিয়ে বলল, আয় আয় স্যার। তারপর খাওয়া নেই, নাওয়া নেই। ইমু শুধুই পড়ে আর পড়ে। ঠিক 3 দিন পর একটা পর্যালোচনা লিখে স্যারের কাছে নিয়ে এলো। স্যার বললেন, এটা কলেজ ম্যাগাজিনে ছাপা হবে। দবির স্যার আশেপাশে থাকলে ইমু অন্যরকম মানুষ হয়ে যায়। একজন ক্যাডেটের যা দরকার তা খুব মনোযোগ দিয়ে করে। কেউ তার ভুল ধরতে পারে না। আমাদের স্যারের অদ্ভুত এক শক্তি। কেন যে আমাদের সব স্যাররা তার মতো হন না। বিপর্যয়। দবির স্যার ডাকার পর 1 সপ্তাহ পেরিয়ে গেল। আমাদের 1 বছরের বড় ভাইদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরুও হবে করছে। আর আমাদের ক্লাসের অধিনায়কত্ব গ্রহণের দিন এগিয়ে এলো। ঠিক এ সময় ইমুর জীবনে নেমে এলো এক মহাবিপর্যয়। আমাদের কলেজে এক অদ্ভুত রীতি আছে। রীতিটা ক্লাস 12কে ঘিরে। সবচেয়ে উঁচু ক্লাস, তারাই কলেজের অধিনায়ক। অন্য ক্যাডেটরা তাদের দিকে তাকিয়ে থাকে তারা কি করছেন দেখার জন্য। সবচেয়ে উঁচু ক্লাসের বড় ভাইরা মাগরিবের নামাজ পড়তে মসজিদে গিয়ে সবার সঙ্গে না বসে অনেকক্ষণ বারান্দায় বসে থাকেন, গল্পগুজব করেন। আজান দেওয়ার পর সবার সঙ্গে নামাজে যোগ দেন। প্রায় 40 গজ লম্বা বারান্দা। কর্তৃপক্ষ অনেকবার এই রীতি ভাঙার চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। আমরা ক্লাস 11-এ ওঠার পর নতুন এক রীতি চালু করলাম। বারান্দার উত্তর দিকে বসেন বড় ভাইরা। তাদেরকে রাগে দেওয়ার জন্যই আমরা দক্ষিণ দিকে বসা শুরু করলাম। কোনো দরকার ছিল না, এটা করলাম শুধুই তাদেরকে উত্ত্যক্ত করার জন্য। এই বড় ভাইদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল না। সেই ক্লাস 7 থেকেই বেশ কয়েকবার তাদের সঙ্গে মারামারির পর্যায়ে চলে গিয়েছিলাম, কিন্তু হয়নি। দুপক্ষই সরে এসেছে। তবে তাদের সঙ্গে মানসিক টানাপোড়েনটা সবসময় ছিল, আছে। তার কারণ তারা নিজেদেরকে সবচেয়ে বেশি স্মার্ট মনে করেন। আমাদের কাছে আবার এসব একেবারেই গ্রহণযোগ্য ছিল না। আমাদের নিজেদের মধ্যেও অনেক দলাদলি আছে, কিন্তু এদের ব্যাপারে সবাই এক। আমাদের অধিনায়কত্ব পাওয়ার সময় চলে এসেছে। এ কথা মনে নিয়ে
আমরা ভাবা শুরু করেছি যে আমরাই সব। এই ভেবে আমরা কয়েকজন মসজিদের দক্ষিণের বারান্দা থেকে উত্তরে এসে বসতে শুরু করলাম। এখন তো আমরাই সবচেয়ে বড়। ওই বড় ভাইরা এখন বিয়োগের খাতায়। এই দুর্বুদ্ধিটা এসেছিল ইমুর মাথা থেকে। আমরা কয়েকজন গিয়ে তাঁদের জায়গায় বসতাম, তারপর তাঁরা এলে উঠে যেতাম, এভাবেই চলছিল। এর মধ্যে একদিন আমি, সেজান, তাইমুর আর আরেফ মসজিদে গিয়ে বারান্দার উত্তর প্রান্তে বসে আছি, গল্প করছি। আমার কেন যেন ওখান থেকে উঠতে ইচ্ছে করছিল না। দেখলাম 7-8 জন বড় ভাই মসজিদের কংক্রিট বাঁধানো রাস্তা দিয়ে এগিয়ে আসছেন। সেজানকে বললাম আমার মনের কথা, উঠব না আজকে এখান থেকে, দেখি কি করে। বড় ভাইরা এসে প্রায় 10 ফুট দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আমরা যেন তাদের দেখে উঠে যাই। আমরা তো উঠছি না। মিনিট খানেক অপেক্ষা করার পর তারা অস্থির হয়ে গেলেন। মাহতাব ভাই আমাদের ঔদ্ধত্য সইতে না পেরে এগিয়ে এলেন। ইউ বয়েজ, মুইদ, সেজান, গেট আপ, ফাক অফ ফ্রম হেয়ার। আমরা সবাই নিশ্চুপ, নড়ছি না। হোয়াট ডিড আই সে? মুভ ইউর আর্স, ইউ বাস্টার্ডস। তারপরও সবাই চুপ, নড়ছি না। মাহতাব ভাইয়ের পেছনে দেখলাম তার অন্যান্য বন্ধুরা এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়েছে। ইউ মুইদ, আর্নট ইউ গোয়িং টু গেট আপ? তার চোখের দিকে তাকিয়ে এদিক ওদিক মাথা নাড়ালাম। তারা আর ধৈর্য না ধরে 7-8 জন মিলে মৌমাছির দলের মতো ঝাঁপিয়ে পড়ল আমাদের ওপর। লক্ষ্য আমি। আরমান ভাই সবার আগে। জুডো জানতেন তিনি। জুডোর প্যাঁচে ঘুষি মারা শুরু করলেন আমার মুখে, পেটে। 5-6টা ঘুষি সহ্য করলাম, তারপর বসে পড়লাম। আরমান ভাইয়ের থামার লক্ষণ দেখা গেল না। আমি বসে পড়াতে তিনি লাথি মারা শুরু করলেন। ঠিক সে সময় আমাদের নীল হাউসের ইমুদের দল মসজিদের রাস্তায় ঢুকল। ওরা সবাই এদিকেই আসছে, গল্প করতে করতে আসছে। এরই ফাঁকে দেখলাম ইমু পাঞ্জাবি পাজামা পরা অবস্থায় 100 মিটার দৌড় শুরু করেছে আমার দিকে। বাকি সবাই থমকে দাঁড়িয়ে গেল। আমি জানি ইমু কি করবে, আমাকে বাঁচাতে আসছে সে। যে ঘটনা ক্যাডেট কলেজের ইতিহাসে কখনো ঘটেনি তাই ঘটে গেল। ইমু দৌড়ে উড়ে এসে আরমান ভাইয়ের ঘাড়ের ওপর পড়ল। উঠে দাঁড়িয়ে এলোপাতারি ঘুষি আর লাথি চালালো। আরমান ভাইয়ের তো লাগলোই, মাহতাব ভাইয়েরও নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। ইমুকে আর মানুষ মনে হচ্ছে না, দানব, একটা দানব মনে হচ্ছে। ক্যাডেট কলেজ একটা দানব তৈরি করেছে। সে এমনভাবে বড় ভাইদের মারল, তা দেখে মনে হলো তার নিজের ক্যাডেট জীবনে যত আঘাত পেয়েছে তার শোধ নিচ্ছে। জুড়ো জানা আরমান ভাই হতচকিয়ে গেল উপর্যুপরি ঘুষি আর লাথির আঘাতে। মাহতাব ভাই নাক ধরে বসে পড়লেন। ইমু তখনও তার হাত পা চালাচ্ছে। ইতিমধ্যেই আরমান ভাই আর তার বন্ধুরা সামলে নিলেন। তাদের আসল টার্গেট তারা পেয়ে গেছেন। ইমু, তাকে মারতে হবে, হাড়গোড় গুঁড়িয়ে দিতে হবে। এই জন্য আরমান ভাই 5 বছর অপেক্ষা করেছেন। বাপের নাম ভুলিয়ে দেবে ইমুর। অনেক দেখিয়েছে সে, আজ ধরা পড়ার সময় এসেছে। বড় ভাই উল্টো আঘাত শুরু করেছেন। জুডোর প্যাঁচ খেলে নিয়মতান্ত্রিকভাবে মারছেন ইমুকে। অনেকগুলো আঘাত সহ্য করতে হলো তাকে। এক পর্যায়ে তার চোখ মুখ ফুলে গেল, রক্ত বেরোলো ঠোঁট নাক থেকে। মার খেয়ে আমার আর গায়ে শক্তি নেই যে ওকে বাঁচাতে যাব। হয়তো থাকলেও যেতাম না। আমাদের অন্য বন্ধুরা দূরে দাঁড়িয়ে দেখছে, কেউ নড়ছে না। কেউ যে গিয়ে ডিউটি মাস্টার মিস্টার শামশেরকে ডেকে নিয়ে আসবে তাও করছে না। মার খেতে খেতে চোখের কোণ দিয়ে ইমু দেখল ডিউটি মাস্টার আসছেন। ফাঁক গলে এক দৌড় দিল স্যারের দিকে। ওর পেছনে তাড়া করলো আরমান ভাইয়ের দল। পারল না ওকে ধরতে। সে স্যারের পিছনে গিয়ে দাঁড়ালো। স্যার ওর চেহারা দেখে বুঝে নিলেন কি হয়েছে। বড় ভাইয়ের দল মারদাঙ্গা স্টাইলে স্যারকে জানালো ইমু কি করেছে। স্যারকে বলল ইমুকে ওদের হাতে ছেড়ে দিতে। তার হলো না। মসজিদের কাছে বাস্কেটবল গ্রাউন্ড, নামাজ পড়াও হলো না। আমাদের 2 ক্লাসকে আদেশ দিলেন বাস্কেটবল গ্রাউন্ডে গিয়ে সারি বেঁধে দাঁড়াতে। এক হাবিলদারকে পেয়ে যাওয়াতে তাকে পাঠালেন প্রিন্সিপাল আর অ্যাডজুটেন্টকে খবর দিতে। এমন ঘটনা ক্যাডেট কলেজের ইতিহাসে ঘটেনি। বড় ভাইয়ের গায়ে হাত তোলার অর্থই হলো কলেজ থেকে বেরিয়ে যাওয়া। শুধু তাই নয়, এ ঘটনা তদন্ত হবে এবং কারণ খুঁজে বের করা হবে যে কেন এমন হলো। ইমু বুঝে গেছে তার কলেজ জীবনের আজ এখানেই শেষ, কিন্তু তার চোখ মুখ ফোলা চেহারা নিয়েও তাকে অস্বাভাবিক রকম শান্ত দেখাচ্ছে। সে আজকে ক্যাডেট কলেজের রীতিনীতির অনেকগুলোর ভিত নাড়িয়ে দিয়েছে। 10 মিনিটের মধ্যে প্রিন্সিপাল আর অ্যাডজুটেন্ট এলেন। কর্নেল সাহেবের মুখে হাসি। অনেকদিন পর তিনি সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন। তিনি বহু চেষ্টা করেছেন এই খারাপ ক্যাডেটটাকে বের করে দিতে। আজ ঈশ্বর তার পানে মুখ তুলে তাকিয়েছেন। ডিউটি মাস্টারের কাছে 2 মিনিটে সব শুনলেন। তারপর তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। ইমুর বাবা থাকেন এই ক্যাম্পাসেই। বাস্কেটবল গ্রাউন্ড থেকেই এক কাপড়ে তাকে চলে যেতে বলা হলো। সে এক মুহূর্ত দেরি করল না। তবে ঘুরে দাঁড়ানোর আগে আমাদের কয়েকজনের দিকে তাকালো, ঠোঁটটা নড়ল। মনে হলো যেন বলছে, দেখা হবে বন্ধু,
তারপর ঘুরে দাঁড়ালো আরমান ভাইদের দিকে, আঙুল দিয়ে বন্দুকের মতো তাক করলো আরমান ভাইয়ের দিকে 1 সেকেন্ডের জন্য। তারপর হাঁটা শুরু করলো। হেঁটে মসজিদে সিঁড়ির কাছ থেকে স্যান্ডেল জোড়া পায়ে পড়ে ওর বাসার দিকে হাঁটা শুরু করলো। একবারও ফিরে তাকালো না। মিনিট 5 কেউ কোনো কথা বলল না। যিনি তাকে বের করে দিলেন তিনিও না। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ক্যাডেট কলেজে সেই কোন ছোটবেলায় এসেছিলাম, এই প্রথম কাঁদলাম। তাওসিফ, সাবির, ওদের দিকে তাকিয়ে দেখলাম একই অবস্থা। ইমু, তাওসিফ, সাবির এরা এমনই বন্ধু যে পারলে এক থালায় ভাত খায়। আরমান ভাইয়ের দিকে তাকালাম। তার চেহারাটা পাকিস্তানি জেনারেল আয়ুব খানের মতো লাগলো। মুক্তিযুদ্ধের সময় পোস্টারটা দেখেছিলাম, এক অত্যাচারী। ইমু দৃষ্টির আড়ালে মিলিয়ে যেতেই নামাজ শেষ হলো। ডিউটি ক্যাডেট বাঁশি বাজাচ্ছে। জুনিয়ররা সবাই বেরিয়ে আসছে। কেউ হাঁটছে, কেউ জোরে জোরে দৌড়াচ্ছে। পাঞ্জাবি পাজামা ছেড়ে শার্ট প্যান্ট পরে এখন প্রেপের উদ্দেশ্যে রওনা দেবে। দেরি হলে শাস্তি হবে, তাই দৌড়াচ্ছে, জোরে হাঁটছে। বুঝলাম ইমু চলে যাওয়ায় এখানে কিছু থেমে থাকবে না, সব আগের মতোই চলবে। কিন্তু তার মধ্যেই নতুন ইমু তৈরি হবে হয়তো। প্রতিশোধ। ইমুকে কলেজ থেকে বের করে দেওয়ার পর আমাদের সঙ্গে বড় ভাইদের আর একটা কথাও হয়নি। আমরা ইমুর বেরিয়ে যাওয়াকে ঠেকাতে পারিনি। কিন্তু এখন যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে আমরা সবাই মুখিয়ে আছি আর একটা মারামারি বাঁধানোর জন্য। বড় ভাইয়েরাও তা বুঝতে পারছেন, তাই বেশিরভাগ সময় সংঘাত এড়িয়ে চলছেন। তারা জানতেন ইমুর সঙ্গে শহরের কিছু নামকরা মাস্তানের পরিচয় আছে। কলেজে তাদের বিদায়ী সংবর্ধনা শেষে বাড়ি যাওয়ার পথে ইমু রাস্তায় কোনো ঝামেলা করতে পারে, এর চিন্তায় কয়েকজন চিন্তিত ছিলেন। এদিকে আমরা 2-3 দিনের মধ্যে মিস্টার দবিরুদ্দিনের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম যে আমরা বড় ভাইদের বিদায়ী সংবর্ধনায় থাকব না। স্যাররা কয়েকজন আমাদের বোঝানোর চেষ্টা করলেন, কাজ হলো না। আমরা উল্টো বললাম, একটা ছেলে এত মার খেলো, সেজন্য কাউকে কিছু বলা হয়নি। শুধু আমরাই না, আমাদের জুনিয়রদের বোঝালাম। তারা ইমুকে এত পছন্দ করত যে এক কথায় রাজি হয়ে গেল। আমাদের পরে 2 ক্লাসও তাদের মতামত জানিয়ে দিল। বড় ভাইদের পরীক্ষা শেষ হলো। কলেজের ইতিহাসে এটাই হলো সবচেয়ে বড় অনানুষ্ঠানিক সংবর্ধনা। 6 বছর কলেজে থাকার পর কেউ সংবর্ধনা পায়নি এমনটা হয়নি। এমন ঘটনা হয়নি যে অনেকের চোখে পানি পড়েনি। এবার হলো একেবারে অন্যরকম। কয়েকজন বড় ভাই যারা কোনো সাথে পাছে থাকেন না, তারা এসে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। কলেজ ব্লকের সামনে প্রিন্সিপাল, অ্যাডজুটেন্ট এবং প্রায় 20 জন শিক্ষক তাদের বিদায় দিলেন। চুপচাপ তারা কলেজ থেকে বেরিয়ে গেলেন। এমনটি তারা কেউই আশা করেননি। কোনো উচ্ছ্বাস নেই, ক্যাডেট কলেজ থেকে মুক্তি পাওয়ার কোনো আনন্দ নেই। ইমুকে বের করে দেওয়ার প্রতিশোধ আমরা কিছুটা হলেও নিতে পারলাম। তাদের সারা জীবন মনে থাকবে যে তারা কলেজ থেকে সংবর্ধনা পাননি। আমিও একদিন। ইমু চলে যাওয়ার পর আমাদের জীবন কাটছিল সাদামাটাভাবে। সিগারেট খাবার উত্তেজনা নেই। খেলাধুলার অঙ্গনটা নিরস হয়ে গেছে। দেয়াল পত্রিকা তৈরির কাজ আর সারা রাত জাগতে হয় না। নাটকের সেট বানানোর সময় ইমু ঘুরে ঘুরে সব হাউসে দেখে বেড়াতো কে কী করছে। তাতে সে আনন্দ পেত। আমাদের কোথায় যেন একটা তার ছিঁড়ে গেছে। সব বাঁশি আর আগের মতো বাজে না। বোধহয় শুধু শান্তি পেল আমাদের মধ্যে যারা প্রিফেক্ট হয়েছে। কলেজ চালাতে আর কোনো সমস্যাই হবে না তাদের। ইমু চলে যাওয়ার প্রথম ছুটিতে বাড়ি যাওয়ার পথে আমরা 40 জনের মতো ওর বাসায় গিয়ে হাজির হলাম। ওর বাবা মা আমাদের আদর করে বসতে দিলেন, পিঠা খাওয়ালেন। ওর বাবা শুধু আমাদের দিকে তাকিয়ে একবার বললেন, আমার ছেলেটা এত মার খেলো, তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? আমার কিংবা আমাদের উত্তর দেওয়ার মতো কিছু ছিল না। তবে একটা ভালো খবর পেলাম। কলেজ কর্তৃপক্ষ ইমুকে আমাদের সঙ্গে পরীক্ষা দিতে দেবে। ওদের বাসা ক্যাম্পাসে হওয়াতে সে বাসা থেকে এসে পরীক্ষা দেবে। ইমুর বাবা প্রিন্সিপালকে অনুরোধ করাতে তিনি রাজি হয়েছেন। আমাদের আর খুশি দেখে কে। মনে আনন্দ নিয়ে আমরা যে যার বাড়িতে রওনা দিলাম। ছুটি কাটিয়ে ফিরে এসে ইমুর সঙ্গে দেখা হতো রাত বিরাতে। কলেজ কর্তৃপক্ষ তাকে ক্যাডেটরা যেদিকে থাকে বিচরণ করে সেসব জায়গায় যেতে মানা করে দিয়েছে। প্রতি শনিবার ক্যাম্পাসের অন্যান্য সবার সঙ্গে সিনেমা দেখতে আসাও মানা। আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া চলবে না। কিন্তু ইমু কি তা মানে? রাত 12টা বাজলেই কোথা থেকে যেন এক একদিন এক এক হাউসে এসে হাজির হতো। বেশিরভাগ সময়ে যেত নীল হাউসে। কাক পক্ষীটিও টের পেত না। পাহারারত নাইট গার্ডগুলো তো নয়ই। ক্যাডেট কলেজের
বাইরের জীবনের গল্প শোনাতো। সে একটা বামপন্থী দলের সভায় প্রায় যাতায়াত করে। সে কথা বলতো, আমাদের সিগারেট খাওয়াতো, নানা ধরনের খাবার নিয়ে আসতো। ভোরের আজান পড়ার ঘণ্টাখানেক আগেই আবার বাসায় ফিরে যেত। 303 বন্দুক আর বল্লম হাতে এতগুলো পাহারাদারকে ফাঁকি দিয়ে কি করে আসা যাওয়া করত সেটা আমার মাথায় ঢুকত না। আমাদের শেষ 7-8 মাস এভাবেই কেটে গেল। ইমুর ছেড়ে যাওয়া নীল হাউস সবকটি বিষয়ে ট্রফি জিতল, শুধু একটি বাদে। মিস্টার দবির এ খবর গর্ব করে ইমুকে গোপনে গিয়ে বললেন। সে থাকলে তার হাউস আরও ভালো করত। সব ঘটনা শেষ করে আমাদেরও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সময় এগিয়ে এলো। ইমু বাড়ি থেকে আসে আর পরীক্ষা দিয়ে চলে যায়, বলে পরীক্ষা ভালো হচ্ছে। বাসায় থেকে পড়াশোনা করার অনেক সময় পেয়েছে। তার সঙ্গে এক বামপন্থী দলের বড় ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে। সে তাকে পরীক্ষায় ভালো করতে চেতনা দিচ্ছেন। তবে সবচেয়ে বড় কথা হলো, পরীক্ষার ফল বেরোলে আমাদের কলেজের পক্ষ থেকে একটা টেস্টিমোনিয়াল পাবে। আমাদের বিদায়ের সময় এগিয়ে এলো। বুঝতে পারছিলাম আমাদের বিদায় সংবর্ধনায় ইমু থাকবে না। জুনিয়ররা সবাই নানা জল্পনা করছে কিভাবে আমাদের বিদায় দেবে। অনুষ্ঠান সাজানোর প্রক্রিয়া চলছে। আমাদের পরের ক্লাস অধিনায়কত্ব পেয়ে গেছে। তাদের মধ্যে ইমুর অনেক অনুরাগী আছে। ওদের ক্লাসের মধ্যে কোনো রকম দলাদলি নেই। ওরা যা করে একসঙ্গে করে। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়েছে। সেদিন মাসুম 12-13 জনকে সঙ্গে নিয়ে আমার কাছে এলো। মুহিত ভাই, ইমু ভাইকে সংবর্ধনা অনুষ্ঠানে আনতে চাই, বুদ্ধি দেন। না, কেউ রাজি হবে না। শুধু শুধু আরেকটা ঝামেলা পাকাতে যেও না। মনে মনে আমিও খুব চাইছি সে যেন আসতে পারে। মাসুম বলল, আমরা সবাই গিয়ে বলবো আমরা ইমু ভাইকে চাই, না হলে সংবর্ধনা হবে না। তাতে কোনো লাভ হবে না। কর্নেল সাহেব বলবেন সংবর্ধনার দরকার নেই। আমাদের বড় ভাইয়েরও সংবর্ধনা না পেয়ে চলে গেছেন, শেষে আমাদেরও হবে না। হতেই হবে, দাঁড়ান দেখছি। এই বলে মাসুম দলবল নিয়ে চলে গেল। ওরা সবাই মিস্টার দবিরুদ্দিনের কাছে বুদ্ধি চাইতে গেল। এই স্যার হলেন আমাদের একমাত্র শিক্ষক, যিনি ইমুর প্রতি মানসিকভাবে নমনীয়। তিনি তাকে পছন্দ করতেন। তিনি একটা খাসা বুদ্ধি বাতলে দিলেন ওদেরকে। গণস্বাক্ষর জোগাড় করতে বললেন। একটা আবেদনপত্র লিখে তার সঙ্গে সব ক্যাডেটদের স্বাক্ষর নিয়ে তা কর্তৃপক্ষের কাছে জমা দিতে বললেন। প্রথমে কর্নেল সাহেব ক্ষেপে গেলেন, কিন্তু তার মনে হলো ক্যাডেটদের সঙ্গে এ নিয়ে কথা বলা উচিত। যারা অধিনায়কত্ব পেয়েছে তাদের ডাকলেন। ইমরান কলেজ প্রিফেক্ট হয়েছে। সঙ্গে আরও কয়েকজন প্রিফেক্ট নিয়ে সে প্রিন্সিপালের কাছে গেল। তিনি জানতে চাইলেন, হোয়াই এক্স্যাক্টলি ডু ইউ ওয়ান্ট দিস? দ্যাট চ্যাপে ওয়াজ স্ট্যান্ড আউট ফর বিটিং আপ এ সিনিয়র। Despite whatever he has done, he is one cadet who won the hearts and minds of all cadets. We want to show our respect to him, sir. But that is against the system. System? Sir, we want to do this simply out of love, nothing else. কর্নেল সাহেব সেদিন বোধহয় ভালো মুডে ছিলেন। রাজি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে অভূতপূর্ব দৃশ্য দেখলেন তিনি। সামনে দাঁড়িয়ে থাকা ক্যাডেটরা সবাই তার পা ধরে সালাম করা শুরু করলো। আর মাত্র 2 দিন আছে আমাদের বিদায়ের। মাসুমরা এসে সবাইকে খবর দিয়ে গেল যে তারা আজ রাতে 12টার সময় এক স্মোকিং পার্টির আয়োজন করেছে, যেখানে ইমু থাকবে বিশেষ অতিথি। আমাদের প্রায় সবাই এলো। যারা সিগারেট টানে না তারাও। কলেজের আমাদের শেষ আড্ডা। 12টা থেকে ভোর 3টা পর্যন্ত আমরা সবাই হাসি ঠাট্টা গল্পে মশগুল থাকলাম। পরদিন সময় এলো আমাদের বিদায় সন্ধ্যা। এবার আমাদের সবার মন খারাপ হওয়া শুরু হলো। এই 6 বছরের হাসি কান্না দুঃখ সব ছেড়ে যাওয়ার কথা মনে হলেই আর যেতে ইচ্ছে করছে না। এই কলেজে সব কিছু, দালানকোঠা, গাছপালা, অন্যায় অবিচার আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কায়দা করে। আমাদের স্যার, যিনি ফর্ম মাস্টার ছিলেন, আমাদের বিদায় জানালেন। প্রিন্সিপাল আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তার কথায় কিছু ভৎসনাও ছিল। বিশেষ করে ইমুকে অনেকগুলো উপদেশ দিলেন। ইমু বসেছিল একেবারে পেছনে এক কোনায়। গান শুরু হলো। উপস্থাপক মিরাজ গানের ফাঁকে ফাঁকে আমাদের কয়েকজনকে ডেকে স্মৃতিরোমন্থনে আমন্ত্রণ জানাচ্ছেন। অনুষ্ঠান বেশ জমে উঠেছে, সবার হাসি কলরবে। হঠাৎ করে উপস্থাপক নিজ উদ্যোগেই ইমুকে মঞ্চে ডাকলেন। তাদের অনুষ্ঠানের মূল পরিকল্পনায় তাকে ডাকার কথা ছিল না। স্যারেরা সবাই মুখ চাওয়াচয় করতে থাকলেন। ইমু অপ্রস্তুত। সে তো বেরিয়ে যাওয়া ক্যাডেট, এই মঞ্চ তার জন্য নয়। মঞ্চে উঠতেই চাইল না। দেখি মাসুমরা কয়েকজন তাকে দুহাত ধরে টানতে টানতে মঞ্চে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল। পুরো মিলনায়তনে তখনও নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে না।
ইমু টানা 20 সেকেন্ড উপস্থিত সবার দিকে তাকিয়ে রইল, তারপর শুরু করল। পূজনীয় শিক্ষকগণ, বন্ধুরা, ছোট ভাইরা, আমার ক্যাডেট জীবনের শেষ কয়েকটি মাস সবার সঙ্গে কাটানো হয়নি। ওই কয়েকটি মাস আমি হাড়ে হাড়ে টের পেয়েছি যে এই কলেজকে আমার জীবন থেকে নিংড়ে নিয়ে গেলে আমার কি অবস্থা হয়। যে কারণে, যে দোষে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। সেদিন আমাকে ক্ষমা চাইবার সুযোগ দেওয়া হয়নি। তবে সেদিন আমি যা করেছিলাম বন্ধুর প্রতি ভালোবাসার জন্য করেছিলাম। আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি এই কলেজের আলো, বাতাস, ঝড় বাদলের স্বাদ নেওয়া শুরু করেছি। এখানকার প্রতিটি ঘাসের সঙ্গে, প্রতিটি গাছের সঙ্গে, প্রতিটি ইটের সঙ্গে আমার পরিচয় আছে। ক্যাডেট হিসেবে আমি কলেজকে তেমন কিছু দেইনি, তবে নিয়েছি অনেক। এই কলেজ আমাকে একটা অন্তর দিয়েছে। আমি আমার বাবার বাড়িতে থাকলে হয়তো পেতাম না। এই কলেজ আমাকে একদল বন্ধু দিয়েছে, যারা আমার মায়ের পেটের ভাইয়ের চেয়েও প্রিয়। এই কলেজ আমাকে কিছু ছোট ভাই দিয়েছে, যারা তাদের নিজেদের চেয়েও আমাকে বেশি ভালোবাসে। এই কলেজ আমাকে যে শিক্ষায় শিক্ষিত করেছে তা আমার ভবিষ্যতের শক্তি। ছোট ভাইয়েরা, এখানে যা কিছু ঘটে তাই তোমাদের জন্য ভালো। অতি খারাপ জিনিসটিও ভালো। আমি তোমাদের অনুরোধ করব, এখানকার প্রতিটি ধূলিকণা থেকে শক্তি সঞ্চয় করো। আমি তাই করেছি। সবাইকে ধন্যবাদ। ইমুর কথা শেষ হতে না হতেই অন্য ক্যাডেটরা মঞ্চের দিকে ছুটে গেল। মঞ্চে উঠে ইমুকে পাঁচকোলা করে তাদের ঘাড়ে তুলে নাচতে লাগলো। অনেক দূর থেকে হলেও আমার সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। হাতের বুড়ো আঙ্গুলটি আমার দিকে তুলে ধরল। সে যেন বলছে, বলেছিলাম না বন্ধু, দেখিস আমিও একদিন।